আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছে ভাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? সবার কি অবস্থা, কেমন চলতেছে? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আজকে আমরা বেসিক্যালি হালকা একটু নিজের ব্র্যান্ডিং সম্পর্কে জানবো এবং ম্যাক্সিমাম হয়তো 15 মিনিট লাগবে আমার। তারপরে হচ্ছে আমাদের আলমগীর আমাদের আসলে একটা বিশাল সেশন নিবে। আহ, ওই সেশনটার জন্য ব্র্যান্ডিংটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি আসলে আসা। এবং পাশাপাশি আমি তোমাদের শপিফাইয়ের কিছু ক্লাস নিব আমি। সো কিছু ডিজাইন এবং ফাংশনালিটি ক্লাসও আমি নিব। পাশাপাশি তোমাদের সাথে আমাদের ব্র্যান্ডিং ক্লাসেও দেখা হবে। অর্থাৎ এই যে এখন যেটা বলবো এইটার একটা ডিটেইল ভার্সন আমাদের 8 সপ্তাহ ধরে চলবে, প্রত্যেক শুক্রবার কিছুদিন পর, এখন না। তোমরা একটু ইউজ টু হও, দুটো করে ক্লাস সপ্তাহে, তারপরে আমরা আবার স্টার্ট করবো। আচ্ছা, তো আমাদের নিজস্ব পার্সোনাল ব্র্যান্ডিংটা না কেন ইম্পর্টেন্ট? আমার একটা ব্লগ আছে, ব্লগটাতে যদি আমরা যাই, আমরা এই শীটটা তোমাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। এখানে দেখবো অনেকগুলো নিচে নিচে ট্যাব আছে। হ্যাঁ, এই ট্যাবগুলো সবই আমি কভার করব আজকে একটা ছোট্ট পোর্শন। আমরা পার্সোনাল ব্র্যান্ডিংটা কেন আমরা মার্কেট প্লেসে কাজ করব? আমি এমন অনেক ক্লায়েন্ট পাইছি, বুঝছো, ক্লায়েন্ট এসে বলে, ভাই তুমি আচ্ছা কাজ দিবে কি দিবে না শিওর না, কথাবার্তা সব ফাইনাল, ভালো লাগছে। সে বললো আমি একটু পরে জানাচ্ছি। সে কি করলো, একটু পরে আমার নাম দিয়ে আসলে একটু গুগল করলো, আমার নামটা দিয়ে দেখলো সে আসলে আমার ব্র্যান্ডিংটা কেমন। সে দেখলো আমার লিঙ্কডইন, ফেসবুক, ফাইবার বা অনেক অনেক সোশ্যাল মিডিয়া। তোমরা যদি অন্ততপক্ষে প্রথম 50টা রেজাল্টে যাও, প্রথম 50টা রেজাল্টে গুগলে গিয়ে দেখবা আমারই কোনো না কোনো প্রোফাইল বা কিছু একটা। এটাকে আসলে আমরা প্রপার ব্র্যান্ডিং বলি। তারপর সে আসলে আর সময় নেই আয়সা বলছে, হ্যাঁ আমি রেডি। আমি জিজ্ঞাসা করলাম, একটু সময় নিয়ে তুমি কোথায় গেছিলা? আমি বললাম, আমি আসলে তোমার পার্সোনাল ব্র্যান্ডিংটা একটু চেক করলাম কেমন। সো এই ব্র্যান্ডিংটা না ভ্যালুটা এমন যে তুমি ইন ফিউচারে ফ্রিল্যান্সিং ছেড়ে যদি অন্য কোনো বিজনেস টিজনেস শুরু করো, যে কোনো কিছু, তোমার এই পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক কাজে দিবে। তো অন্যের কাছে একটা ট্রাস্ট বা বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করে। তুমি যেটা বলতে চাবা সেটা সবাই মন দিয়ে শুনবে, তোমার কথার একটা ভ্যালু থাকবে। এটা সোশ্যাল মিডিয়াতে কথা বলা আর কি, সেটা পোস্টের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, তাই না? অর্থাৎ কন্টেন্ট আমাদের বানাইতে হবে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে। 5টা সোশ্যাল মিডিয়া টার্গেট করব: ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট এবং টুইটার। সো ওগুলো আমি পরে আসবো, বাট একটু রেকর্ড করেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাইয়া। আর আজকে যেহেতু আসলে আমাদের এই ব্র্যান্ডিংটা করতে হবে, নিজের একটা ব্র্যান্ড নেম ইম্পর্টেন্ট, যেটার জন্য আমাদের আজকের ক্লাস। এরপরে দেখা যাচ্ছে ফিউচারে যদি তুমি আসলে ফ্রিল্যান্সিং করবা না, নিজে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করবা, এটাও তোমার ব্র্যান্ডিং এ হেল্প করবে। তোমার যদি সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণ ফলোয়ার থাকে, তোমার কথাবার্তা যদি মানুষ শুনতে চায়, তোমার অনলাইনে একটা প্রভাব থাকবে, প্রফেশনাল অনেক মানুষের সাথে তুমি কানেক্টেড হইতে পারবা। এখন মানুষজন বিভিন্ন ধরনের জবে যখন অ্যাপ্লাই করে, সিভিতে কি চায় জানো? সিভিতে তারা চায় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এবং ফার্স্টে কি করে, ঢুকে দেখে সোশ্যাল মিডিয়ার তার প্রেজেন্স কেমন। সোশ্যাল মিডিয়াতে এখন দেখবা লিঙ্কডইন এবং ফেসবুক মাস্ট চেক করে যে কোনো হায়ারিং এ। রিমোট জব বলো, বাংলাদেশের লোকাল জব বলো, একটা মানুষ কেমন, তার রুচি কেমন, তার সে আসলে কি কি ধরনের পোস্ট শেয়ার করে। তো এই জিনিসগুলোর উপরে একটা মানুষের অনেক কিছু ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই আমাদের ব্র্যান্ডিংটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো পার্সোনাল ব্র্যান্ডিং এ আমাদের আসলে আজকের প্রথম একটা পার্ট আমি নিব, সেটা হচ্ছে নিজের একটা পার্সোনাল নেম চুজ করা। আচ্ছা, যেমন আমার নাম হচ্ছে মিনহাজুল ইসলাম। তো এইটা বাদ দিয়ে আমি কেন মিনহাজুল আসিফে গেলাম? এটা মেইন রিজন একদম খুব সহজ। আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি যাই, তুমি যদি মিনহাজুল ইসলাম লিখে সার্চ করো, দেখবে হাজার হাজার মানুষ। এর মেইন রিজনটা হইতেছে কি, আমাদের ফ্যামিলি নেই। এবং বাংলাদেশ ইন্ডিয়াতে আমাদের এই ফ্যামিলি নেম ইসলাম, রহমান, উদ্দিন, এগুলোতে প্রচুর মানুষজন আছে। সো অনেক মানুষের মধ্যে নিজেকে ফুটায় তোলা টাফ। দ্যাটস ওয়াই আমি যেটা করছি, নিজের একটা ডাক নাম আসিফ। সো আমি আমার ফ্যামিলি নেমটা বাদ দিয়ে মিনহাজুল আসিফ এটা দিয়ে আমি ব্র্যান্ডিং করছি। এখন তোমরা বলতে পারো, ভাইয়া আমার তো এনআইডি কার্ড বা সমস্ত জায়গায় আমার নাম মিনহাজুল ইসলাম। হ্যাঁ, সমস্যা নেই, যেখানে আমার এনআইডি কার্ড লাগবে, যেমন ফাইবার, আপওয়ার্ক, পেওনিয়ার, ব্যাংক অ্যাকাউন্ট, এনআইডি দিয়ে ভেরিফাই করা লাগে, সে সমস্ত জায়গায় আমি আমার অরিজিনাল নাম ব্যবহার করব। কিন্তু যে সমস্ত জায়গায় আমার এগুলো ভেরিফাই করা লাগবে না, যেমন
সোশ্যাল মিডিয়াগুলোতে আমার আসলে আইডি কার্ড টাইডি কার্ড চাবে না। তো এই সমস্ত জায়গায় আমি কি করছি, 2 ওয়ার্ডের একটা ব্র্যান্ডিং নাম চুজ করছি, মিনহাজুল আসিফ, সেটা দিয়ে আমি ব্র্যান্ডিং করছি সব জায়গায়, তাই না? এখন এই নামটা তোমাদের চুজ করতে হবে। নাম চুজ করার কিছু ব্যাপার স্যাপার আমি তোমাদেরকে বলে দেই। প্রথমে তুমি চাই যে 2 ওয়ার্ডে রাখলে খুব ভালো হয়। যেমন আমার নাম, অরিজিনাল নাম হচ্ছে মিনহাজুল ইসলাম, সেটাকে আমি মিনহাজুল ইসলামটা বাদ দিয়ে আসিফ রাখছি। এটা করতে পারলে খুব ভালো। আবার অনেকে কি করে, তুমি যা শিখতেছো সেই রিলেটেড নাম, যেমন ওয়ার্ডপ্রেস মিনহাজ, ডেভ মিনহাজ, হ্যালো মিনহাজুল, এরকম অনেকে অনেক নাম টাম দেয়, এটাও চলে। আবার অনেকে কি করে, ইউনিক করার জন্য দেখো একটা লেটার চেঞ্জ করে ফেলছে, ফয়সাল আবির FAI, এটাকে সে দিল FAY, ফয়সাল। বা মেহেদিকে দিল মাহদি। ঠিক আছে, এই একটা একটু হালকা একটা লেটার চেঞ্জ করছে, এর জায়গায় ইউজ করছে ইউনিক করার জন্য। আবার অনেকের নাম অনেক বড় হয়, যেমন গোলাম মোহাম্মদ সাব্বির, এটাকে শর্ট করে সে লিখছে GM সাব্বির, 2টা ওয়ার্ডে রাখছে, এটাও হয়। সোজা কথা, তোমরা ফ্যামিলি নেমটা বাদ দিবা। বাদ দেওয়ার পর তোমাদের নামগুলো থেকে তোমরা চেষ্টা করবা 2টা ওয়ার্ডে রাখার জন্য। যেমন এখানে একজন আছে আব্দুল্লাহ আল নাফিস, এবার সে কি করবে, আব্দুল্লাহ, বানান কি ঠিক আছে, আব্দুল্লাহ নাফিস। তো যার যে নাম পছন্দ হয় সেটা দিয়ে গুগল করবা। গুগলে সার্চ করে 2টা জিনিস দেখবা। এক, হাতের ডান দিকে কেউ ফিচার্ড আছে কিনা। যেমন ফিচার্ড কেমন, এই যে ধরো আমি আলমগীর এইচ কবিরকে সার্চ করবো, আলমগীর এইচ কবির লিখে সার্চ করলাম, হাতের ডান দিকে দেখো গুগল মাই বিজনেস বলি আমরা এটাকে, গুগলে ফিচার করা একজন মানুষ। তো আমার নাম যদি আলমগীর এইচ কবির আমি নিতে চাই, তাহলে কি হবে, অলরেডি তো একজন আছে। সুতরাং তুমি তোমার নাম দিয়ে চেক করবা, এরকম অলরেডি, যেমন আব্দুল্লাহ নাফিসের নাম দিয়ে কেউ হাতের ডান দিকে ফিচার্ড করা নাই, এটা নেওয়া যাবে। এই একটা জিনিস চেক করবা। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ইমেজেসে যাবা। ইমেজেসে গিয়ে দেখবা একই মানুষের বারবার মানে একই মানুষের ছবি কিনা। যেমন এখানে কিন্তু একই মানুষের ছবি না, এটা একজন, এটা একজন, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। তার মানে আসলে প্রপারলি এই নাম দিয়ে কারোরই ব্র্যান্ডিং করা নেই। কিন্তু তুমি যদি আলমগীর এইচ কবিরে যাও, ইমেজেসে গেলে দেখো এই সবগুলো কি একই মানুষ না, দেখো তো একই মানুষ। তার মানে এইটা ব্র্যান্ডিং করা। বা তামিম ইকবাল, সেলিব্রিটি আমরা বলি, হ্যাঁ, ধরো তামিম ইকবাল সার্চ করলে তুমি দেখবা, ইমেজেসে গেলে দেখো একই ক্রিকেটারের বারবার ছবি, বারবার ছবি, বারবার ছবি, তাই না? তাইলে এই লোকটা, মানে আমার নাম যদি তামিম ইকবাল হইতো, আমি ব্র্যান্ডিং করতে পারতাম না এই নাম দিয়ে, কারণ অলরেডি একজন সেলিব্রিটি আছে যার বারবার ছবি আছে, ইমেজেস। এবং হাতের ডান দিকে এটা গুগল নলেজ প্যানেল বা গুগল মাই বিজনেস, যেটাই হোক, আছে। যদি তোমার নাম দিয়ে গুগল মাই বিজনেস এরকম কেউ ফিচার্ড না থাকে এবং ইমেজেসে একই মানুষ বারবার না থাকে, তুমি সেই নাম দিয়ে ব্র্যান্ডিং করতে পারবা। শেষ, ক্লিয়ার? বুঝছো না? জি, যার যে বুঝতে নাম, পারছি। যার যে নাম সেটা দিয়ে আগে একটু ট্রাই করো। ধরো এখন আমি দেখলাম, বুঝতে পারছি। ধরো ফয়সুল, FOISUL, ফয়সুল আলম। আচ্ছা, প্রথমে নিজের নাম দিয়ে একটু ট্রাই করব। এইটা দিয়ে আমি একটু দেখবো, ইমেজেসে গিয়ে দেখবো একই মানুষ নাই বারবার, এবং ফিচার্ডও কেউ নাই, তাহলে আমি এটা দিয়েই করতে পারবো। আর যদি দেখি যে না, এটা দিয়ে কেউ ফিচার্ড করা আছে, তাহলে আলম ওয়ার্ডটা বাদ দিয়ে আমি নিক নেম বা কিছু একটা ঢুকাই দিলাম। শেষ, এতটুকু ক্লিয়ার সবাই? ব্র্যান্ডিং লাইফ টাইমের জন্য অ্যাসেট। এই জন্য কেউ ফ্রিল্যান্সার বা এরকম আগে কোনো ওয়ার্ড না লাগানোই ভালো। ফ্রিল্যান্সার, ডেভেলপার, আজকে তুমি ফ্রিল্যান্সার, কালকে তুমি হইতে পারে যে ফ্রিল্যান্সারদের বস, তখন ফ্রিল্যান্সার ওয়ার্ডটা তোমার সাথে যায় না। আজকে তুমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছো, ওয়ার্ডপ্রেস ফয়সুল দিলা, কিন্তু কালকে তুমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ নাও করতে পারো। সুতরাং কোনো একটা বিশেষণে নিজেকে আটকায় না রেখে নিজের প্রপার নাম দিয়ে ব্র্যান্ডিং করবা। ক্লিয়ার? সো জি ভাই। ব্র্যান্ডিং নামটা চুজ করা নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আলমগীর আছে, আলমগীর তোমাদেরকে নাম চুজ করে দিবে। এবং বেসিক্যালি এর পরের পার্টটা আলমগীর কন্ডাক্ট করবে, যেখানে আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইন হোস্টিং, তারপর হচ্ছে প্যানেল, এই জিনিসগুলো লাগবে। এবং ক্লায়েন্টের কাজ যখন আমরা করতে যাব, আমাদের এই ক্লায়েন্টের কাজগুলো এই সমস্ত জায়গায় বা প্ল্যাটফর্মেই করতে হবে। সুতরাং এটা আমাদের একটু প্র্যাকটিস করা ইম্পর্ট্যান্ট, এবং কিভাবে করবা এই জিনিসটা নিয়ে আলমগীরের আজকে ডিটেল ক্লাস। ঠিক আছে, আমি তোমাদের সাথে কিছুদিন পর আমি শপিফাইয়ের ক্লাস নিয়ে ঢুকবো, সাইদুল কিছুটা আগায় নেক, তারপরে আমি ঢুকবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, সো এখন আমি আলমগীরকে হ্যান্ড ওভার করতেছি। আলমগীর তোমাদের রেস্ট অফ দ্য পার্ট কন্টিনিউ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।
ওকে, খুব সুন্দর একটা সেশন। আশা করি অনেক কিছু শিখতে পারছেন এখান থেকে। এটার পরবর্তী অংশগুলো পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে কোন দিন থেকে শুরু হবে, সেটা মিনাজুল আসিফ ভাই কন্টিনিউ করবে। বাট আজকে যে টপিকটুকু এটা দরকার ছিল আমাদের কন্টেন্টটা কন্টিনিউ করার জন্য। আচ্ছা, যে পার্টটা তাহলে আমরা এটা বুঝলাম আমাদের। হুম হুম। যাদের একটা নাম তারা কি করবে? তারা অ্যাড করবে কোনো কিছু আগে পরে। তার আগে পরে যে কোনো কোনো কিছু, যে কোনো ওয়ার্ড বা কোনো কিছু অ্যাড করবে। ভাইয়া ভাইয়া অন্য নাম দিলে কোনো সমস্যা হবে? কিসে বুঝি না আবার। মানে ধরেন আমার নাম হচ্ছে ইমন, কিন্তু ইমন নামে অনেক মানে আপনার এই যে ব্র্যান্ডিং আছে, তো অন্য নাম এড করা যাবে? হ্যাঁ, ধরেন আপনার ডাক নাম রায়হান, তাহলে দিবেন রায়হান ইমন, যথেষ্ট, কোনো সমস্যা নেই। মানে আপনি আর আচ্ছা একটা কিছু অ্যাড করতে পারেন ব্র্যান্ড, আর ব্র্যান্ডিং নেমটা এনআইডি নামের সাথে যে হুবহু মিলতে হবে ব্যাপারটা এরকম না, আপনার মূল নাম সেম থাকলেই হলো। ওকে ভাইয়া। ওকে। আচ্ছা, বাকি তারপরেও আমাদের যে স্টুডেন্ট অ্যাফেয়ার্স আছে, কোথাও গিয়ে যদি আটকায় যাই কোথাও, আমরা নেম নিয়ে হেল্প নিতে পারবো। এখন যদি ইনস্ট্যান্ট কারো কোনো সমস্যা হয় সেটা আমি তো আছি। আচ্ছা, ব্র্যান্ডিং এর যে পার্টটা আমরা বুঝলাম, ব্র্যান্ডিং এর ব্যাপারটা আমাদের দরকার কেন? ক্লায়েন্টের কাছ থেকে আমার যে আমি যে কাজটা পারি এটা ক্লায়েন্টের কাছ থেকে ট্রাস্টটা অর্জন করতে হয়, কারণ সে আমার কাছ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হয়তো বা কোনো একটা কান্ট্রিতে সে বসে আছে। এখন ওই দেশ থেকে সে যে আমাকে কাজ দিবে, এখন এটা দেওয়ার জন্য তার অবশ্যই তার দিক থেকে সে 100% শিওর হইতে হবে যে আমি ট্রাস্টেড পারসন, আমি কাজটা পারি, আমি ওই পরিমাণ এক্সপার্ট যে তার এই কাজটা আমি তাকে দিতে পারবো। এন্ড তার সেন্সিটিভ জিনিসপত্র সে কিন্তু আমার সাথে শেয়ার করবে, তার ওয়েবসাইট অনেক সেন্সিটিভ একটা পার্ট। লাইক আপনি আপনার মোবাইল কিন্তু কাউকে আনলক করে দিয়ে দিবেন না, তাই না? সো এটার থেকেও বেশি সেন্সিটিভ হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দেওয়া কাউকে। সো এটা কাকে দিবে? যে একমাত্র প্রফেশনাল, যে আসলেও সে জানে যে আপনি তাকে ভালো কিছু ডেলিভারি করতে পারবেন, সেই আপনাকে অ্যাক্সেসটা দিবে। এটার জন্য আমাদের ট্রাস্ট জেনারেট করতে হবে। ট্রাস্ট জেনারেট করার জন্য আমি যদি আপনাদেরকে দেখাই, ধরে নেন যে পার্টটা আমরা একটু আগে দেখলাম, ক্লায়েন্ট যে ব্র্যান্ডিং জিনিসটা চেক করে, এটা গ্লোবালি সত্য, ঠিক আছে? এখন ধরেন আমি র্যান্ডম কোন একটা নাম সার্চ করলাম, এরকম একটা নাম সার্চ করলাম, জাস্ট আমি র্যান্ডম সার্চ করলাম, আর আমি ধরেন আপনাদের মেন্টরের নাম সার্চ করলাম। ফাইন। এখন ধরেন ক্লায়েন্ট প্রথমে তার সাথে কথা বলতেছে, তার নাম সার্চ করার পর সে দেখলো সেরকম রিলায়েবল কোনো ডাটাই পাচ্ছে না। ঠিক আছে, যদি আপনি প্রফেশনাল কেউ হন এবং গুগল আপনাকে এখান থেকে আইডেন্টিফাই করতে পারবে না, এই ব্যাপারটা আসলে ক্লায়েন্ট ট্রাস্ট করবে না, কখনোই না। ঠিক আছে, ধরেন আপনি বাংলাদেশের অনেক রিনাউন একটা পার্সন, অনেক ভালো করতেছেন কোন একটা সেক্টরে, সেটার কোনো ডাটা গুগলে থাকবে না, এটা কি হইতে পারে? এটা তো অবশ্যই হইতে পারে না, আমরা জানি যেটা সার্চ করলে পাওয়া যাবে। অলরাইট, সো আমি নাম ইমেজ দেখতেছি না, এখানেও তো তেমন কোনো ডাটাই পাচ্ছি না, সে আসলে কেমন কাজ করে বা কোন ধরনের প্রফেশনাল, সে তার কোনো অ্যাক্টিভিটি নাই আসলে। আচ্ছা, এটা একটা গেল। আরেকজনের সাথে আমি কথা বলতেছি, ধরেন আপনাদের মেন্টরের সাথে কথা বলতেছি। আর সে তার প্রোফাইল গুলো দেখলো, দেখার পর এখানে সে প্রোফাইলে সবকিছু দেখলো, ইনফরমেশন দেখলো, ভেরিফাইড দেখলো, তাকে রিভিউ দিছে, এন্ড আদার্স। তার সোশ্যাল মিডিয়া গুলা সরাসরি লিঙ্ক করা, যেগুলো ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এগুলো তার, কারণ গুগল তাকে অনেক প্রায়োরিটি দিচ্ছে এখানে। ইমেজ গুলা হ্যাঁ তার, সব ফিচার করে এগুলো সব তারই ইনফরমেশন, এগুলো সেম। ইভেন এখানে তার আমি আপওয়ার্ক দেখতে পাচ্ছি, ধরুন সে আমাকে আপওয়ার্ক থ্রুতেই কন্ট্যাক্ট করছে, অন্য মার্কেট প্লেসের থ্রুতে বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কন্ট্যাক্ট করছে, সে আমার আপওয়ার্ক পেয়ে গেল এবং আইসা তো আমার, সে আমার অ্যাকাউন্ট দেখলো, দেখলো হ্যাঁ আমি রেগুলার কাজ করি, সে দেখলো আমি টপ রেটেড ফ্রিল্যান্সার। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এইটার এই দুইটার মাঝখানে আপনার কি মনে হয় আপনি কাকে কাজ দিবেন? লেফট সাইডে যে আছে না রাইট সাইডে যে আছে? রাইট সাইডে যে আছে। আচ্ছা, আপনারা কিন্তু এটা খুব সহজেই কি করতে পারলেন, সিলেক্ট করতে পারলেন, তাই না? ক্লায়েন্টের জন্য এতটুকু ইজি করে দিতে হবে যে আপনি যে কাজটা পারেন আপনার যাতে সন্দেহই না থাকে। এই দুইটা মানুষের মধ্যে কোন মানুষটা ট্রাস্টেড, এই জিনিসটা খুব সহজে বের করে ফেললেন। এন্ড কোন মানুষটা কাজ পারে এই জিনিসটা বুঝবো কিভাবে? একটা মানুষ যে কাজ পারে এই জিনিসটা কিভাবে বুঝবো? সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, ব্র্যান্ডিং। ওকে, এটা তো আমি তার হচ্ছে রিলায়েবিলিটি চেক করলাম, বাট কাজ পারার ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। ধরেন একটা গাছ, এটা কি গাছ এটা বুঝবেন কিভাবে? ফল দেখে। ফল দেখে। আপনার কাজটা আপনি পারেন কিনা আপনার প্রিভিয়াস কাজ দেখে বোঝা যাবে। আপনার প্রিভিয়াস কাজ দেখে বোঝা যাবে, বা আপনার শোকেসিং দেখে বোঝা যাবে, আপনার পার্সোনাল যে ওয়েবসাইট আছে এইটা দেখে বোঝা যাবে আপনি আদৌ কাজ পারেন কি না।
নাকি কারো সন্দেহ আছে? না ভাইয়া, সন্দেহ ঠিক নাই। আছে তাহলে ব্যাপারটা আচ্ছা। এখন আমি যে কাজ পারি এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি কোন কাজগুলো করছি এবং ওই কাজ আমার জন্য আমি করতে পারছি কিনা। আর আমার জন্য আমি করতে পারি কিভাবে? লাইক আমি ধরেন খুব ভালো একজন মাস্টার বা দর্জি। এখন আমার গায়ে আপনি দেখলেন কোনো কাপড় নাই, বা ধরে নেন আমি এমন একটা প্রফেশনে বিলং করতেছি বাট ওই জিনিসটা আমার মধ্যে অভাব আছে, অনেক আমার কাছে নাই ওই জিনিসটা। তখন কিন্তু একটা সন্দেহ তৈরি হবে যে আসে আসলে এই ব্যাপারে কেমন, তাই না ব্যাপারটা? সো ধরেন আপনি হচ্ছে কোনো একটা টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল জিনিসপত্র ঠিক করেন। আপনি হয়তোবা একটা টেকনিশিয়ানের দোকান দিছেন, দোকান দেওয়ার পরে আপনার দোকানে কেউ একজন আসলো, আসার পরে বললো ভাই অনেক গরম লাগতেছে, আমার বাসায় একটু প্রবলেম হয়েছে, একটু যাইতে হবে। আর আপনার দোকানের ফ্যান লাইট এগুলো অফ কেন? আপনি বলেন দোকানের ফ্যান লাইট এগুলো বন্ধ হয়ে গেছে, কি জানি ঝামেলা হইলো, দেখি একজনকে ফোন দিছে এসে ঠিক করে দিয়ে যাবেন। এখন বলেন তো আপনাকে কি সে কি আর নিবে তার বাসার ইলেকট্রিক বা তার বাড়িতে যে ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছে এটা সলভ করার জন্য? না ভাইয়া, কখনো নেবে না। কারণ কি? কারণ সে নিজের গুলোই তো ঠিক করতে পারছে না। তাহলে বিষয়টা সহজ না? জি। আচ্ছা, ক্লায়েন্ট এইভাবেই চিন্তা করে কিন্তু, অত এখানে থিঙ্কিং কেসটা আলাদা, বাট আমি যদি একটু চিন্তা করি ব্যাপারটা কিন্তু এরকমই, তাই না? আচ্ছা, এখন আমাদেরকে যে ব্যাপারটা বুঝতে হবে, আমাদের নিজস্ব দিক থেকে ওই সেক্টরে একদম টপ ক্লাস থাকতে হবে, আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে। তাহলে একটা ওয়েবসাইট যদি র্যান্ডম ডোমাইনে থাকে তাহলে কিন্তু হবে না। কিরকম লাগবে? আমাদের লাগবে আমাদের পার্সোনাল একটা ডোমেইন। পার্সোনাল ডোমেইন কেমন? যেমন ধরেন google.com, এটা একটা ডোমেইন। facebook.com, youtube.com, minhajul asif.com, তারপরে ধরে নেন alamgirhkobir.com, এগুলো কি এক একটা ডোমেইন নেম, তাই না? আমার ওয়েবসাইটের লিংক। এখন এই ওয়েবসাইটের লিঙ্ক গুলো এমন কেনই হইতে হবে? আমি যদি এরকম কোন একটা দিই ওয়েবসাইটের লিঙ্ক, এমন কিছু যদি আমি ক্লায়েন্টকে দিয়ে বলি এটা আমার পোর্টফোলিও, ভিজিট করো, আপনার কি মনে হয় কয়জন ক্লায়েন্ট এই ওয়েবসাইটটা ভিজিট করবে? খুব একটা কম। ক্লায়েন্ট। এখন তাহলে শুরুতেই উইদাউট এনি রিজন আমি সিংহভাগ ক্লায়েন্ট হারাই ফেললাম কেন? জাস্ট সিম্পলি আমার যে পোর্টফোলিও, এই পোর্টফোলিওর ওয়েবসাইটটা প্রফেশনাল না, সে ইভেন ভিজিটও করে নাই। ভেতরে কি আছে এটা দেখা তো অনেক দূরের কথা, সে আমাকে হায়ার করার চিন্তা তার মাথা থেকে একদম ঝেড়ে ফেলবে, তাই না? এতে তো কোনো সন্দেহ নেই আমাদের, তাই তো? সো ব্যাপারটা হচ্ছে আমাদের যখন কাজ পাইতে হবে ক্লায়েন্ট গুলা, আমরা কি করবো, ক্লায়েন্ট গুলো আমাদের কাছ থেকে প্রফেশনাল বিহেভিয়ার আশা করে, সে একটা কাজ দিবে, এই জন্য আপনাকে পেমেন্ট করবে। ইটস কাইন্ড অফ একটা আপনার একটা জব, এটা ঠিক আছে, হয়তোবা শর্ট টার্ম একটা জব। সো আপনি যদি কোনো কোম্পানিতে একটা জব করেন আর তার সে আপনি যেই ডিপার্টমেন্টে কাজ করেন ওই ডিপার্টমেন্টে আপনার কাছ থেকে প্রফেশনাল জব আশা করবে সবাই। সো এই পার্টটাতে কিন্তু এরকমই ব্যাপারটা। এখন আপনি যদি এরকম কোনো কিছু দেন যে এটা দেখতেই সাসপিশিয়াস, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমাদের দরকার হবে একটা প্রফেশনাল ডোমেইন। প্রফেশনাল ডোমেইনের ক্ষেত্রে আবার এইখানে আরেকটা কজ আছে, সেটা হচ্ছে ধরেন আমি কিছু একটা দিলাম, এখন ডোমেইনটা একটু সলিড মনে হচ্ছে, বাট তারপরও এইটা যে আমার, এই জিনিসটা কি আপনি একবারে চিন্তা করে নিবেন? যে আমি যদি আপনাকে দিয়ে বলি এটা আমার পোর্টফোলিও, আপনি কি প্রথমবার এই চিন্তা করবেন এটা আমার পোর্টফোলিও, এটা আমার ওয়েবসাইটই কিনা? এটা কি কোনো দিক থেকে মনে হচ্ছে এটা যে আমার ওয়েবসাইট, এর কোনো প্রুফ পাচ্ছেন কি? না ভাই ওরকম। না আর ভাইয়া। আর যদি আমি, আমার নাম তো আপনারা জানেন, আমার সাথে আপনি কথা বলতেছেন, আপনি আমার ক্লায়েন্ট। সো এখন এইটা যদি আমি আপনাকে দেই, আপনি বলেন তো এটা দেখে আপনি বুঝতে পারতেছেন কিনা এটা আমার ডোমেন কিনা? জি, বুঝতে পারছি। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটাই তো সুন্দর নাম দিয়ে করা, দুইটাই ডট কম ডোমেন, মানে গ্লোবালি ট্রাস্টেড ডোমেন ডট কম। তাহলে এই দুইটার মধ্যে কোন জায়গায় পার্থক্য হয়ে গেল? একটা হচ্ছে আমার ব্র্যান্ডিং নেমে করা, আরেকটা হচ্ছে একটা র্যান্ডম নেমে করা, তাই না? সো এইখানে জি। আমাদেরকে বুঝতে হবে আমাদের যে ডোমেইনটা থাকবে এই ডোমেইনটা অবশ্যই আমাদের ব্র্যান্ডিং নেমে হইতে হবে। এখন একটা ব্র্যান্ডিং নেমে ডোমেইনটা যে খালি আছে এই ব্যাপারটাও আমাকে বুঝতে হবে, কারণ ব্র্যান্ডিং নেমে ডোমেইনটা নাই খালি থাকতে পারে, এটা অন্য কেউ নিয়েই ফেলতে পারে। আগে যদি কেউ নিয়ে ফেলে ওটা তো আর আমি নিতে পারবো না। এটা চেক করব কিভাবে? চেক করার জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব, এরকম অনেক ওয়েবসাইট আছে অনলাইনে, আমরা এটা ব্যবহার করব।
বা অন্য কোনোটাও ব্যবহার করতে পারেন। আমি এটার ওয়েবসাইটের লিংক আপনাদেরকে জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি। আমি যখন টেস্ট করব, বাকিরাও চাইলে, যার যার নাম অলরেডি সিলেক্ট করে ফেলছেন, তারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। আচ্ছা, দু একজন ব্র্যান্ডিং নেম দেন তো আমাকে, যারা ফাইনাল হয়ে গেছেন। একটু স্ক্রল করলে যেখানে দেখবেন একটা অপশন আছে, ফাইন্ড ইউর ডোমেইন। ব্র্যান্ডিং নেম যারা কনফার্ম, এরকম দু একটা নাম দেন আমাকে। আচ্ছা, একজন আমাকে দিয়েছে ফয়জুল আলম। তো সার্চ করে দেখি, হ্যাঁ ভালো, এখানে কোনো ব্র্যান্ডিং নেই। এইখানে আমি যদি প্রোফাইল গুলো দেখি, সবগুলোই মনে হচ্ছে র্যান্ডম, চাইলে ওপেন করে দেখতে পারি। বাট আমি দেখেই বুঝতে পারতেছি একজনের না। এটা তো আপনি নাকি? জি ভাইয়া। তো আপনার কিছু কিছু জিনিস এখানে চলে আসছে অলরেডি। আপনার অলরেডি একটা ওয়েবসাইট আছে, রাইট? এটা আমার একটা আরেকজনের ওয়েবসাইটে আমি রিভিউ দিয়েছিলাম, ওইটা দেখাচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা, এটা কারণে কিন্তু এই যে দেখেন একটা সন্দেহ তৈরি হলো, তাই না? নামের জি একটা পার্থক্য আছে। আচ্ছা, so এখন আমি কি করব, আপনার ব্র্যান্ডিং নেমে ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা এটা একটু টেস্ট করবো। ধরেন এটা আপনার ব্র্যান্ডিং নেম, তাই তো, লাস্টে দিব .com, আর মাঝখানে যে স্পেসটা আছে, স্পেসটা ছেড়ে দিব। দিয়ে আমি এখানে চেক করব যে আপনার ব্র্যান্ডিং নেমে ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। কংগ্রেচুলেশন, তার নামে ব্র্যান্ডিং নেমে ডোমেইন নেম অ্যাভেলেবেল আছে। ওকে, সো এরকম যদি আরো একটা দেখি আমরা, ওয়েবসাইটের লিংক দিয়ে দিছি, বাকিরা চাইলে এখানে গিয়ে চেক করতে পারেন। সো আমি আমার ব্র্যান্ডিং নেমটা এখানে দিয়ে দিব, স্পেসটা কেটে দিব, দেন লাস্টে দিয়ে দিব .com। এইটাও অ্যাভেলেবেল আছে, পারফেক্ট। আচ্ছা, সো আপনাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিটে আপনারা চাইলে কারো যদি নাম চেক করা দরকার হয়, এই ওয়েবসাইটে গিয়ে আপাতত চেক করতে পারেন, যাতে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। 1 মিনিট সময় ভাইয়া এটার লিঙ্ক কি আমাদের ক্লাসরুমে দেওয়া হবে না? দেওয়া হবে। তো আপাতত তারপরেও চাইলে এখন একবার টেস্ট করে নিতে পারেন যদি মাথায় কোনো নাম থাকে। আচ্ছা ঠিক আছে। বাট ব্র্যান্ডিং নেমে তাড়াহুড়ো করার দরকার নেই, চাইলে সময় নিয়েও সিলেক্ট করতে পারেন। আচ্ছা ভাইয়া, এখানে তো শুধু .com দেখায়, আপনার XYZ ORG এগুলা মানে আসলে কিভাবে বুঝবো? ইনিশিয়াল স্টেজে ওই জিনিসগুলো রেকমেন্ডেড না। একটা সময় কি আপনি হয়তো পারচেস করতে পারেন আপনার এক্সট্রা পার্সিয়াল ডোমেইন হিসেবে, বাট .com ডোমেইনটাই আসলে সব দিক থেকে ট্রাস্টেড এন্ড আমাদের জন্য দরকার হবে। কারণ আমরা তো এমনিতে আমাদের কোনো, শুরুতে মার্কেট প্লেসে গিয়ে আমাদের আলাদা কোনো ব্র্যান্ড ভ্যালু থাকবে না, তাই না? আমাদের সবকিছু হইতে হবে সলিড, যাতে করে আমাদের সন্দেহ তৈরি না হয়। তো ওই ধরনের ডোমেন গুলো যে সব ক্লায়েন্ট ট্রাস্ট করে, ব্যাপারটা এরকম না। আমরা হয়তো অনলাইনে আছি সব সময়, দেখি, এই জন্য আমাদের কাছে ওই জিনিসগুলো কমন লাগে। অনেক ক্লায়েন্টের কাছে ওই জিনিসটাই একটু মনে হবে, একটু বাধা লাগবে, তার কাছে মনে হবে যে এটা কেমন ডোমেন। বুঝতে পারছেন? এন্ড ব্র্যান্ড র্যাঙ্কিং এর ক্ষেত্রেও দেখবেন সবচেয়ে বেশি র্যাঙ্কে কি কোনটা থাকে, .com। ডোমেনটা গুগলে র্যাঙ্ক করা সহজ, বাকিগুলো র্যাঙ্ক হয়, বাট ডোমেনটাতে আমরা একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো। ভাইয়া, আমি তো একটু ভুল করেছি। হুম হুম। সেটা হচ্ছে, আমি ওই যে মিনহাজ ভাই একটু আগে যেটা বলেছিলেন, আমার তো সেটা মাথায় ছিল না। আমি আমার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সব জায়গায় নামের শেষে ভিডিও এডিটর লাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা এখন আচ্ছা। এখন কি ওইটা কেটে দিব? আম, এখন কেটে দিবেন বলতে, আপনার ব্র্যান্ডিং এখন থেকে যা যা করবে ওটা ফলো করেন, আবার দুইটা কেটে দিয়ে আগান তাহলে সামনের দিকে। নামটা সুন্দর করে নেন, এখনো সময় আছে। সো আমরা শুরু থেকেই তো ব্র্যান্ডিংটা স্টার্ট করতেছি। আপনি জি, দেখা যাবে ফাইবার কাজ শুরু হইতে হইতে আপনার মোটামুটি একটা ভালো ব্র্যান্ডিং দাঁড়ায় যাবে। ঠিক আছে ভাইয়া। ওকে। ভাইয়া, হুম হুম। আমি ওই লিঙ্কে মানে একটা নাম দিলাম, আর একটা এখানে লেখা হচ্ছে, দেখা ছড়ি, তারপর নামটা শো করে, লেখা আছে ইজ লেভেল নাই। অলরেডি টেকেন। হ্যাঁ, ওটা যদি অলরেডি কেউ নিয়ে ফেলে তাহলে আর ওটা দেখাবে যে টেকেন, এই যেরকম, তাহলে ওটা নিতে পারবেন না। যদি এরকম হয় তাহলে হ্যাঁ। কি করতে হবে, ধরে নেন আপনার নামটা এরকম,
বাট এখানে হ্যাঁ, দেখা দাও অ্যাভেলেবেল নাই, তাহলে এই দুইটা নামের মাঝখানে যে স্পেসটা ছিল না, ওইখানে জি। একটা হাইফেন ইউজ করবে। এবার দেখবেন অ্যাভেলেবেল দেখাবে। এভাবেও নিতে পারবে, এভাবে কোনো সমস্যা নেই, পারফেক্টলি নর্মাল। অ্যাভেলেবেল দেখাইলে হবে। হ্যাঁ। আচ্ছা, ওকে, এখন আমরা ডোমেইনটা বুঝে ফেললাম যে আমাদের ব্র্যান্ডিং নেমের ডোমেইন হবে, এন্ড আমরা হাইলি সাজেস্ট করতেছি ডট কম ডোমেইনটার জন্য। নেক্সট যে ব্যাপারটা আসবে, একটা ডোমেইনের কয়টা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হয়। সর্বপ্রথম যে ব্যাপারটা মাথায় রাখতে হয়, একটা ডোমেইনের ইনফরমেশন কখনোই যাতে লিক না হয়। আর কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলো ব্যবহার করে একটা মানুষের ডোমেইনের ইনফরমেশন গুলো বের করে ফেলা যায়। আচ্ছা, এখন আমরা যদি সেটা দেখি, যেমন ওই ধরনের একটা ওয়েবসাইট হচ্ছে হুইচ.কম, যেটাতে আপনার ডোমেইনের ইন্টারনাল হুইচ ইনফরমেশন বের করা যায়। So, আমরা যদি জাস্ট হুইচ.কম এ যাই, ধরেন এই এটাই হুইচ.কম, এর হুইচ.কম বলতেছে। আচ্ছা, এইখানে আমি ডোমেইন নেম সার্চ করবো, যে কোনো ডোমেইন নেম। আমি জানি না এটা কার ডোমেইন, জাস্ট র্যান্ডমলি আমি সার্চ করতে করতে পাইছি, তাই জন্য জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আমি সার্চ করি, দেখেন এখানে কিছু বিষয় দেখাবে। সর্বপ্রথম যে ব্যাপারটা, ডোমেইনটা কবে পারচেস করেছে, কতদিন পর্যন্ত মেয়াদ আছে। দেন আমি যদি এখানে যাই, আমাকে দেখাচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে এটার জন্য, এই ডোমেইনটা রেজিস্ট্রেশন জন্য যে ইনফরমেশন গুলো ইউজ হয়েছে, কে রেজিস্ট্রেশন করছে। এটা কিন্তু আমি আমার পার্সোনালি কোনো পরিচিত কেউ না, আমাদের হচ্ছে আমাদের অফিসের একজন আছে, এমনি বাচ্চা নামে, উনি খুঁজতে খুঁজতে পরবর্তীতে দেখলো এই জিনিসটা টেকেন, এবং দেখার চেষ্টা করলো এটা কে নিছে। তখন সে দেখলো যে এরকম কোন একজন পার্সন নিছে, কোথা থেকে নিছে, তার ফোন নাম্বার কি, তার ইমেল অ্যাড্রেস কি। এখন বলেন তো, এই সেন্সিটিভ ইনফরমেশন গুলা এগুলা ওপেন থাকা, এটা কি ভালো হইলো নাকি খারাপ? এটা মোবাইল নাম্বারটা খারাপ, অনেকে হয়তো নক করবে। লক করবে। ইমেলটাও আমি জি, চাই না যে ইমেল দিয়ে আমার ডোমেইনটা রেজিস্টার হয়েছে, আমার ওয়েবসাইট রেজিস্টার হয়েছে, এটা ওপেনলি থাকুক, তাই না? জি। সো এটা কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার। এখন এটা জন্য যে ব্যাপারটা থাকে, সেটা হচ্ছে, এটার জন্য আমরা করতে পারি হুইচ হাইড সিকিউরিটি নামে একটা অপশন আছে, সেটা এনেবল করতে পারি। এটা সবাই প্রোভাইড করতে পারে না, যাদের কাছে এটা অ্যাক্সেস আছে তারা এটা প্রোভাইড করতে পারে। যদি আমি দেখি, দেখেন আমার ডোমেনটা যদি দেখি, আমার এখানেও কিন্তু এই ইনফরমেশন গুলো সবই দেখাচ্ছে, বাট রেজিস্টার করার যে কন্টাক্ট ইনফরমেশন, ডোমেনের অ্যাডমিন, হুইচ কর্পোরেশন, এগুলো আমার ইনফরমেশন না। এটা ডোমেনের মূল ইনফরমেশন, এটা সবারটা সেমই দেখাবে যাদের হুইচের সিকিউরিটি থাকবে। ফোন নাম্বারটাও আমার না, ইমেলটাও আমি যেটাতে রেজিস্ট্রেশন করছি সেটা না। তাহলে কি আমার এটা, এখান থেকে কি হলো, আমার কোনো ডাটা কি লিক হইলো? না ভাইয়া, লিক এটা হয়নি। ভালো হইলো না। এটাকে জি, বলো উইসাইড সিকিউরিটি। উইসাইড সিকিউরিটি ব্যাপারটা পেইড, বাট অনেক কোম্পানি আছে যাদের কাছে এটার ফুল অ্যাক্সেস থাকে, আনলিমিটেড অ্যাক্সেস থাকে, তারা আপনাকে ফ্রিতেই প্রোভাইড করতে পারবে। এটা অবশ্যই কনফার্ম করে নিব ডোমেইন যেখান থেকে নিচ্ছি তারা আমাকে উইসাইড সিকিউরিটি প্রোভাইড করতেছে কিনা। এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, এন্ড ফিউচারে এই জিনিসটা না থাকলে আমাদের অনেক ধরনের ঝামেলা পোহাইতে হবে। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে, একটা ডোমেইন আমি রেজিস্টার করতেছি, এই ডোমেইনটা ইন ফিউচারে আমি যখন রিনিউ করব, রিনিউ করার সময় আমার কাছ থেকে কোনো এক্সট্রা চার্জ নিবে কিনা। এটা অনেক সময় একটা ঝামেলা হয়, যে আপনার যখন একটা ডোমেইন পরবর্তীতে গিয়ে অনেক ভালো ট্রাফিক আসতেছে, ভিজিটর আসতেছে এন্ড আদার্স, সেইটা কি করতে পারে, যাদের কাছ থেকে আপনি নিচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারে। তারা এটা দেখলেই বুঝতে পারে যে এই ওয়েবসাইটটাতে কি পরিমাণ ভ্যালু আছে, কি পরিমাণ ভিজিটর আসতেছে। যখন এটা হয়, তখন সে কি করতে পারে, আপনার এটার প্রাইসটা বাড়ায় দিতে পারে, আপনাকে আটকাই দিতে পারে। এন্ড এই জিনিসটা আপনার জন্য তখন হয়ে যাবে কেমন, ধরে নেন এই alamgir.kbir.com, এই ডোমেনটা আমার যখন ধরেন মেয়াদটা শেষের দিকে চলে আসলো, আমাকে কি করতে হবে, রিনিউ করতে হবে। একটা ডোমেন হচ্ছে 1 বছরের জন্য পারচেস করতে হয়। যখন রিনিউ টাইম আসবে, আমি যদি যাই রিনিউ করার জন্য, আমাকে যদি বলে এটা রিনিউ করতে আপনার 10,000 টাকা খরচ হবে, আপনার কি মনে হয়? আমি বলবো না, 10,000 টাকা এটা নিয়ে কি লাভ, নতুনটা নিলে তো কমে নিতে পারতেছে, তাহলে নতুন একটা নিয়ে নিই, এরকম হবে নাকি আমি রিনিউ করব? রিনিউ করব। করবো, অবশ্যই রিনিউ করো। রিনিউ করবো, তাই না? তাহলে এখন কি হইলো, আমি কিন্তু শুরুতে এই জিনিসটা যদি আমি কনফার্ম হয়ে থাকতাম যে আমার জন্য রিনিউ চার্জটা হচ্ছে বেশি পড়বে নাকি সেম পড়বে, যদি শুরুতে এমন জায়গা থেকে নিতাম যেখান থেকে রিনিউ চার্জের ক্ষেত্রে আমাকে এইভাবে আটকাবে না,
তাহলে আমি এখানে কিন্তু ভালো একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম। এবং এটা যে 1 বছর করেই যে শান্ত হয়ে যাবে ব্যাপারটা না, প্রতি বছর এই জিনিসটা 2x 3x এভাবে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সো এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, বুঝতে হবে। নেক্সট এরপর পরে এটার সাথেই সম্পর্কিত আরেকটা ব্যাপার আসবে, সেটা হচ্ছে ধরুন কোনো কারণে আপনার ট্রান্সফার এই করতে হবে রেজিস্ট্রেশন। হুম হুম। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, এটা কি মানে লোকালদের বেলায় না ইন্টারন্যাশনাল যারা প্রোভাইড করতেছে তাদের বেলায়, যেমন নেমচিপ, তারপর গোডেডি, এদেরও হয়? ইন্টারন্যাশনালিও এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ইন্টারন্যাশনালও এরকম হয় যে তাদের ডোমেন পলিসিতে অনেক কিছুই থাকে। এই পলিসিগুলোর ক্ষেত্রে যদি আপনি দেখেন, তাদের পলিসিতে এমন থাকে যে ডোমেইন নেমটা যে কোনো সময় তারা প্রায় নর্মালি এমন থাকে যে মানে প্রথম বছর বা দ্বিতীয় বছর মানে একটু কম প্রাইসে থাকে, এরপরে পরবর্তীতে চার্জটা প্রতি বেড়ে বছরই যায়। মানে অনেক বাড়তে থাকে, তাও অল্প কিন্তু না, অনেক বাড়তে থাকে। বাড়তে থাকে, কিন্তু মানে এটা কি আবার মানে পরবর্তী মনে করেন 5 বছরের জন্য আমি নিয়ে নিলাম, এর 5 বছর পরেও কি আরো সে বাড়াইতে পারে, এরকম কোনো ইয়ে আছে? 5 বছরের জন্য আপনি নিয়ে নিলেন, 5 বছরের জন্য সে 5 বছরের পরে কি হবে, কোন প্রাইস হবে, সেটা তা আপনাকে বলবে না তারা। তখন ও, হচ্ছে তখন রুলস যেটা আসবে সেই অনুযায়ী নেবে, মানে আপনারটার জন্য সে আলাদা রুলসও করতে পারে চাইলে। বুঝতে পারছেন? এটা বুঝতে হচ্ছে পারছি। ডোমেইনের একটা ব্যাপার। সো এটা ইনটারনাল হচ্ছে, কখনোই তারা হয়তো সরাসরি বলবে না আপনি আক্স না করলেন। এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে নিতে হবে, সব প্রোভাইডার কিন্তু একরকম না। ওকে। আর ইন্টারন্যাশনাল প্রোভাইডার কথা যেটা আমরা চিন্তা করতেছি, ওটাতে এমনিতেই আপনার 10-12 হাজার টাকা খরচ হবে পরবর্তী বছর থেকে, $70-71 চলে যাচ্ছে। সেটা এমনিতেই অনেক হিউজ চার্জ, তাই না? আর একটা সময় আমাদের যখন কার্ড থাকবে তখন হয়তো আমরা ওই দিকে যাবো, বা সেটাও কিন্তু ভালো অ্যামাউন্টের একটা চার্জ। তো আমাদের কিন্তু বর্তমানে আমরা এত টাকা খরচ করি যে ডোমেন হোস্টিং নিবো, ব্যাপারটা এরকম না। আর ডোমেন হোস্টিং নিবো যে, ডোমেন হোস্টিংটা কার লাগবে? আমাদের বেচের ইচ এন্ড এভরি পার্সনের ডোমেন হোস্টিং লাগবে। ওয়েবের সেক্টরে কাজ করতে গেলে, ওয়ার্ডপ্রেসের সেক্টরে আপনার ডোমেন হোস্টিং মাস্ট লাগবে আজকে বা পরে। আর পরে নিলে হবে কি, ওই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে আপনাকে পরে, ওই জিনিসগুলো আসবে আপনার কাছে পরে। আর শুরুতে নিলে আপনি শুরু থেকে এই জিনিসটার উপরে ইউজ টু হয়ে যাবেন, কাজ করতে পারবেন। আর আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যেই, প্রত্যেকটা ক্লাসের টপিকই আমাদের ডোমেন হোস্টিং মাস্ট বি লাগবেই লাগবে ওয়ার্ডপ্রেসের টপিকে। তো এটা হচ্ছে ব্যাপার। এখন এই জন্য এই জিনিসটা পারফেক্টলি সিলেক্ট করা, ভালো একটা ডোমেন হোস্টিং সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন তাহলে বুঝলাম আমরা যে আমাদের প্রাইস নিয়ে আমাদের এই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে। নেক্সট যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে, আমার ডোমেনটা ইন ফিউচারে হইতে পারে আমি কোথাও একটা ট্রান্সফার করবো, যে কোনো প্রয়োজনে আপনার হইতে পারে, কোনো বিজনেস রিলেটেড কারণে, বা যে কোনো কোনো একটা জায়গা থেকে আপনি ডোমেন হোস্টিংটা ট্রান্সফার করে কোথাও একটা নিতে যাচ্ছেন। এই ক্ষেত্রে অনেক জায়গাতে এরকম কোনো হচ্ছে রুলস নাই যে আপনাকে ট্রান্সফার করে দিয়েই দিতে হবে, বা এরকম কিছু যদি শুরুতে আপনি এই জিনিসটা কনফার্ম করে না নেন। তারা বলতে পারে না আমরা ট্রান্সফার করার অ্যাক্সেসটা দিই না, বা ট্রান্সফার করার জন্য এত টাকা চার্জ লাগবে, ট্রান্সফার করার জন্য $200 চার্জ লাগবে। এখন এটা কিন্তু হিউজ একটা চার্জ, তাই না? তো ট্রান্সফার করার জন্য আমার যদি এত একটা চার্জ চলে যায়, and সেক্ষেত্রে আমাকে তারা কি করবে, অনেক ঘুরাবে। তো এটাও কনফার্ম করে নিতে হবে যে ট্রান্সফার তারা এলাউ করে কিনা। তো ট্রান্সফার যদি এলাউ না করে ইন ফিউচারে, এটার জন্য আমার ঝামেলা হইতে পারে। এটাও আমরা কনফার্ম হয়ে নিব। আচ্ছা, ট্রান্সফারটা অনেকেই আছে যারা ফ্রিতেই ট্রান্সফার করতে দেয়, ঠিক আছে, এরকম জায়গা থেকে নেওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে ডোমেনের কিছু ব্যাপার। ডোমেনের ব্যাপারগুলো যখন কনফার্ম হয়ে যাব, তারপরে আসতেছে হোস্টিং এর ব্যাপারগুলা। আচ্ছা, হোস্টিং। ভিডিও কি সবার আটকে গেছে নাকি? ভাইয়া আপনার সাউন্ড অফ হয়ে গেছে। আচ্ছা, আমি একটু অফ রাখছি একটা। ওকে। সো ডোমেনের পার্টটা যখন শেষ হবে, ডোমেনের ব্যাপারগুলো যখন কনফার্ম হয়ে যাবে, নেক্সট আসতেছে হোস্টিং। আচ্ছা, হোস্টিংটা কি? ধর আপনি একটা কম্পিউটার পারচেস করছেন, বাট কম্পিউটারে কোনো স্টোরেজ নাই, কোনো জায়গা নাই, আপনি কোনো কম্পিউটার ইউজ করতে পারবেন না। কম্পিউটারটা কম্পিউটার থাকবে, অন হবে, দেখতে পারবেন, সবকিছুই আছে, বাট স্টোরেজটা কি কারণে দরকার হবে? আমি যা ইউজ করব, আমার এখানে যত ভিডিও থাকবে, অডিও থাকবে, মিউজিক থাকবে, সফটওয়্যার, অ্যাপস, যা কিছু রান করবে সবকিছুর জন্য আমার কি দরকার হবে? স্টোরেজ দরকার হবে। এই ডোমেইনের জন্য যে স্টোরেজটা, অনলাইন স্টোরেজ, যেটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, এই স্টোরেজটাকে বলে হচ্ছে হোস্টিং। আচ্ছা, এখন আসেন হোস্টিংটা আমরা কিভাবে চুজ করবো, হোস্টিং এর কি কি বিষয় আমাদেরকে দেখতে হবে, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার হয়। আচ্ছা, এটা শুধুমাত্র আমাদের ডোমেন হোস্টিং চুজ করার জন্যই যে আজকের ক্লাসটা করতেছি, ব্যাপারটা কিন্তু এমন না।
আমাদের এটা লাইফ টাইম, আমরা যতদিন এই সেক্টরে ফ্রিল্যান্সিং করব, একটা ডোমেন হোস্টিং চুজ করব যখনই, তখনই আমাদেরকে এই ব্যাপারগুলো মাথায় নিতে হবে, এই ব্যাপারগুলা এনশিওর করে নিতে হবে। না হলে কিন্তু দেখা যাবে যে আমি হয়তো একটা ভুল ডিসিশন নিলে এটা আমাকে লং টার্ম সাফার করতে হবে, যে এই জিনিসটা এরকম, ওই জিনিসটা এরকম। ঠিক আছে? আচ্ছা, হোস্টিং এর ব্যাপারে সর্বপ্রথম যে পার্টটা আসবে সেটা হচ্ছে আমি কতটুকু স্টোরেজ নিব। ঠিক আছে, আমি কতটুকু স্টোরেজ নিব। So, আমি একটু নিচে যাই। স্টোরেজটা কেমন, মানে কতটুকু জায়গা থাকবে, কয়টা ওয়েবসাইট করতে হবে। এখন আমি যতগুলো ওয়েবসাইট করবো, যে পরিমাণ ডাটা রাখবো, ওই পরিমাণ তো আমার ডাটা খরচ হবে, তাই না? ওই পরিমাণ জায়গাটা ফুলফিল হবে, জায়গাটা একটা লিমিটেশন অবশ্যই থাকবে। এখন এটা কতটুকু আমাদের জন্য এনাফ, বা কতটুকু নিলে কি পরিমাণ কাজ আমি করতে পারবো। আপনি যদি 1 জিবি স্টোরেজ নেন, 1 জিবি স্টোরেজে আপনি একটু যদি একটু বড় টাইপের সাইট করেন, তাহলে হয়তো বা একটা বা দুইটা সাইট করতে পারবেন। বা আপনি যদি একটু মাঝারি মানের সাইট করেন, তাহলে হয়তো বা তিনটা বা কিছু কিছু ক্ষেত্রে চারটা সাইটও আপনি করতে পারবেন। এটা দিয়ে আমাদের কাজ চলবে কিনা? হ্যাঁ, এটাতে আমরা কাজ করতে পারবো। বাট সেক্ষেত্রে এমন হবে যে হয়তো আমি অ্যাসাইনমেন্ট করলাম, একটা দুইটা অ্যাসাইনমেন্ট করলাম বা তিনটা অ্যাসাইনমেন্ট করলাম, তারপরে আমাকে কি করতে হবে, একটু ওয়েট করতে হবে। অ্যাসাইনমেন্ট মার্কস গুলো পেয়ে গেলে আগের কাজগুলো রিমুভ করে দিয়ে দেন আবার নতুন অ্যাসাইনমেন্ট করতে হবে। আচ্ছা, 2 জিবির ক্ষেত্রেও সিমিলারলি আমাদের অ্যামাউন্টটা বেড়ে যাবে, 5টা থেকে 6টা ওয়েবসাইট আমরা এখানে করতে পারবো। ছোট হইলে হয়তো বা একটু বেশিও পারবো। এখন যখন এই ওয়েবসাইট গুলো করবো, স্টোরেজ ফুল হয়ে গেলে আমি কিছু সাইট ডিলিট করে বাকি সাইট গুলো প্র্যাকটিস করতে পারবো। বাট এই ক্ষেত্রে একটু আমাদের কষ্ট হবে যখন ক্লায়েন্ট বলবে যে তোমার সাইটে করো, করার পরে যখন আমি ডিজাইনটা পছন্দ করে ফেলবো, তখন তুমি আমাকে ট্রান্সফার করে দিবা। ঠিক আছে, এটা আমি রেগুলার করি আমার ওয়েবসাইটের মধ্যে, বা আমার সি প্যানেলে দেখবেন মিনিমাম এরকম 5 7 10টা ওয়েবসাইট সবসময় ক্লায়েন্টের থাকতেইছে। তো আমি কাজ করে দিচ্ছি, কাজগুলো যখন ফাইনাল হচ্ছে দেন আমি ক্লায়েন্টকে শো করতেছি যে হ্যাঁ, এই ওয়েবসাইটটা আমি করে দিচ্ছি, দেখো এই ওয়েবসাইটটা দেখো। দেন সে যদি ফাইনাল করে হ্যাঁ সবকিছু ঠিক আছে, দাও এখন আমাকে অ্যাক্সেস দাও, তাহলে আমি কিন্তু তাকে কি করতেছি, ওই জিনিসটা ট্রান্সফার করে দিয়ে দিচ্ছি। ট্রান্সফার কিভাবে করতে হয় না আদার্স, এগুলো আমরা দেখবো ক্লাসের মধ্যে। যেমন ধরেন আমি যদি আপনার একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। এটা তো আমার ডোমেইন, তাই না? আমি কি করছি, ক্লায়েন্টের জন্য একটা সাব ডোমেইন তৈরি করছি, করে ক্লায়েন্টের জন্য ওয়েবসাইটটা তৈরি করছি। তৈরি করে আমি ক্লায়েন্টকে দেখাইছি, কোথায় দেখাইছি, আপওয়ার্কে দেখাইছি। আপওয়ার্কে দেখানোর পরে ক্লায়েন্ট এই জিনিসটা যখন পছন্দ করছে, দেন আমি কি করছি, এটা আমি তাকে দেখাইছি যে এরকম এরকম আমি তোমার ওয়েবসাইটটা ডিজাইন করছি। সে বলতেছে হ্যাঁ পারফেক্ট, আমার পছন্দ হয়েছে, তুমি এখন আমার সাইটে, তার ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাছে অলরেডি আছে। বাট সে চাচ্ছিল যে তার ওয়েবসাইটে যাতে ডাউন না হয়, আমি যাতে আমার ওয়েবসাইটে এই কাজটা কমপ্লিট করি, দেন তাকে আমি এটা ট্রান্সফার করে দিই। দেন আমি এটা তাকে যখন রান হয়েছে আমার ওয়েবসাইট থেকেই তাকে আমি দেখাইছি, দেন সে পছন্দ করছে, আমি জাস্ট এখানে এটা আপনাদের ক্লাস শেষে হয়তো বা যে কোনো সময় আমি এটা টাকা ট্রান্সফার করে দিয়ে দিব। তো এই ব্যাপারটার ক্ষেত্রে যদি এরকম হয়, বা আমার কিছু পোর্টফোলিও থাকতে পারে, আমার অনেকগুলো পোর্টফোলিও আছে, ক্লায়েন্ট যদি বলে এই রিলেটেড কাজ করছো কিনা, ওই রিলেটেড কাজ করছো কিনা, সেই থ্রু আউট দি কোর্স আমরা তো অনেকগুলো প্রজেক্ট করবো। So, এই প্রজেক্ট গুলোর ক্ষেত্রে কি হবে, আমাদের এই প্রজেক্ট গুলাই আমাদের পোর্টফোলিও হিসেবে আমরা চাইলে রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের স্টোরেজ একটু বেশি লাগবে এই জায়গাটা হচ্ছে ইউটিলাইজ করার জন্য। তখন আমাদের হয়তো বা 4 5 জিবি বা এরকম একটা স্টোরেজ নিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। আরো বিষয় আছে, সবগুলো জিনিস আমি শেষ করে তারপর আবার কোয়েশ্চেন নিবো আপনাদের কাছ থেকে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট যখন আমি নিব, ওয়েবসাইটটা নেওয়ার পর পর আমি কি করতে পারি, আমার এসএসএল দরকার হবে। এসএসএল টা কি, এই যে দেখেন আমি যে ক্লায়েন্টকে একটা ওয়েবসাইট দিছি, এই ওয়েবসাইটে যদি এরকম দেখাইতো, ধরে নেন আমি জাস্ট ট্রাই করি, এরকম দেখাচ্ছে, জিনিসটা কি ভালো দেখাচ্ছে? দেখেন তো, এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে নট সিকিউর। তো ক্লায়েন্ট কমফোর্টেবল ফিল করবে না, তাই না? আপনি নিজেও কমফোর্টেবল ফিল করবেন না। এটা দেখে কি মনে হচ্ছে খুব প্রফেশনাল হয়েছে ব্যাপারটা? ওয়েবসাইট যা আছে আছে, বাট জাস্ট ইউআরএলটা এইখানে চেক করেন। ভাইয়া, বাংলাদেশের যত সরকারি ওয়েবসাইট আছে সবগুলো কিন্তু এরকম নট সিকিউর। তারা তো আসলে এই বিষয়ে ওরকম কনসার্ন না। তারা আপনার মনে হয় কি টেকনিক্যাল পার্সন দিয়ে এই কাজগুলো করাচ্ছে? তারা খুবই নন টেকনিক্যাল পার্সন দিয়ে ব্যাপারগুলো ম্যানেজ করাচ্ছে। ইভেন আপনি দেখবেন অল্প কিছু মানুষ এই সাইটে ভিজিট করলেই সাথে সাথে ওয়েবসাইটটা ডাউন হয়ে যায়, সার্ভার ডাউন বলে এটাকে, তাই না? এটাও আমরা দেখবো এটা কেন হয়। তাদের ব্যান্ডউইথ খুবই কম, 1 2 জিবি মাত্র ব্যান্ডউইথ থাকে।
ঠিক আছে, এটাও অনেক বড় একটা সেন্সিটিভ ব্যাপার। ইভেন ওই ওয়েবসাইট গুলোর বাজেট যে হয়, ওই ওয়েবসাইটের বাজেট দিয়ে ওরকম প্রায় 50টা ওয়েবসাইট করা যাবে লিস্ট। ঠিক আছে, ওইরকম না, প্রফেশনাল ওয়েবসাইট 50টা করা যাবে। ঠিক আছে, ওই ওয়েবসাইট গুলোর বাজেট তো এরকমও হয়, প্রায় ধরেন কোটি টাকা। huge amount, এটা আমি বলতে যাচ্ছি না। আমাদের এইখানেও আমরা ওই ওই রিলেটেড এরকম দেখছি যে আমাদের কোন একটা স্টুডেন্ট ওই রিলেটেড কাজ করতেছে, এন্ড আমাদের সাপোর্ট এসে ওটার থেকে হেল্প নিচ্ছে যে ভাই এই সেকশন গুলো আমাকে করে দেন। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। And ওইটার বাজেট শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত বেশি বাজেট হয়। বাট ওয়েবসাইট গুলা সর্বোচ্চ $10 দিয়ে আপনি ফাইবার থেকে করে নিতে পারবেন, এরকম ওয়েবসাইট। যাই হোক, এখন আমাদের ব্যাপার হচ্ছে এখানে আমাদের ওইসব ওয়েবসাইটের পোর্টফোলিও হিসেবে রাখাও যাবে না, এন্ড ওইসব ওয়েবসাইট নিয়ে আমরা চিন্তাও করবো না। সো এরকম হইলে তাহলে কি হইলো, ব্যাপারটা প্রফেশনাল হইলো না, ক্লায়েন্ট এই জিনিসটা পছন্দ করবে না, আনকমফোর্টেবল ফিল করবে। তো আমাদের কি লাগবে, এসএসএল লাগবে। এসএসএল টা পাবো কই? এসএসএল টা পাবো হচ্ছে এরকম, যখনই সে ওয়েবসাইটটা ভিজিট করবে অটোমেটিকলি তাকে একটা সিকিউর প্রোটোকলের মাধ্যমে নিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সো এই ব্যাপারটা ক্লিয়ার। এসএসএল টা কি? আমি যখন আমার ওয়েবসাইটে নর্মালি লোড করবো, এটা আমি জোর করে জাস্ট দেখাইলাম আপনাদেরকে যে নট সিকিউর হলে কেমন হয়। আর নট সিকিউরের জায়গায় যদি আপনি জোর করে সিকিউরিটি দেখাইতে যান, এটা ওয়েবসাইট আর লোডই হবে না, সাথে সাথে একটা ডেঞ্জারাস ওয়ার্নিং দিয়ে দিবে। এরকম। ঠিক আছে, সাইটে আর লোড হবে না। ওকে, নেক্সট বিষয়ে চলে যাই। নেক্সট হচ্ছে .free.com ডোমেন রেজিস্টার। আচ্ছা, তার মানে এই প্যাকেজের সাথে আমরা যে কোনো প্যাকেজের সাথে .com ডোমেন, মানে যে জিনিসটা দরকার আমার, এটাও পেয়ে যাচ্ছি। তাহলে এসএসএল পেয়ে যাচ্ছি, হোস্টিং পেয়ে যাচ্ছি, ডোমেনও পেয়ে যাচ্ছে। আচ্ছা, ডোমেনের ব্যাপারটা যদি আমি একটু ক্লিয়ার করি, ডোমেনের ব্যাপারটা আলাদা নিলে কেমন লাভ? আলাদা নিলে হইতে পারে যে আপনি এমন একটা ওয়েবসাইট পাইলেন বা এমন একটা জায়গা পাইলেন যেখানে আপনার ডোমেনের প্রাইসটা তুলনামূলক কম, সাশ্রয়ী। বাট সেক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে রিনিউর ক্ষেত্রে গিয়ে যাতে আবার সাশ্রয়ীটা অনেক বেশি মানে ই হয়ে না যায়, কারণ প্রথম বছর বেশিরভাগ হোস্টিং কোম্পানি প্রফিট করে না। তারা এটা দেখা যায় কিছুটা লসে দিয়ে পরবর্তী বছর এর থেকে কয়েক গুণ প্রফিট দেয়। যাই হোক, আমি ধরে নিলাম কোথাও আমি একটা কমে পাইছি। আবার হোস্টিংটা অন্য কোনো একটা প্ল্যাটফর্ম, ওই ওই যেখানে ডোমেন নিচ্ছি ওইখানে হোস্টিং এর প্রাইস আবার হয়তো একটু বেশি, অন্য কোথাও একটা হোস্টিং বেশি যেখানে হোস্টিং এর প্রাইস কম। তাহলে এখান থেকে ডোমেন নিলাম, এখান থেকে হোস্টিং নিলাম, দেন ওটাকে আমি হয়তো বা বিভিন্ন জায়গাতে মানুষের হেল্প নিয়ে কানেক্ট করলাম, ওয়েবসাইটটা লোড হচ্ছে। হঠাৎ করে আমি একটা কাজ করতে গেছি বা একটা প্রিমিয়াম থিম বা প্লাগইনের কাজ করতে গেছি, তখন দেখা যায় নর্মালি কি হয়, হোস্টিং একটা প্রবলেম হইলো। প্রবলেমটা হওয়ার পরে এখন আমি কার কাছে কি যাব বলেন তো? ডোমেইন প্রোভাইডারের কাছে যাব নাকি হোস্টিং প্রোভাইডারের কাছে যাবো এই প্রবলেমটা নিয়ে? হোস্টিং প্রোভাইডার। হোস্টিং প্রোভাইডার কাছে। হোস্টিং প্রোভাইডারের কাছে, তাই না? আচ্ছা, হোস্টিং প্রোভাইডারের কাছে গেলাম, তারা 24 ঘন্টা সময় নিল। 24 ঘন্টা সময় নিয়ে তারা আমাকে বলল যে এটা তো আসলে আমরা দেখলাম আমাদের হোস্টিং এর দিক থেকে সবকিছু ঠিক আছে, এটা হয়তো বা আপনার ডোমেইনের প্রবলেম, আপনি ডোমেইন প্রোভাইডারের কাছে যান। এখন কি করবেন? ডোমেনের কাছে যেতে হবে। ডোমেন প্রোভাইডারের কাছে যাইতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। ডোমেন প্রোভাইডারের কাছেও গেলাম, ডোমেন প্রোভাইডার 24 ঘন্টা পরে একদম সেম অ্যান্সারটা দিল, আমাদের ডোমেনে তো কোনো প্রবলেম না, আমরা চেক করে দেখছি এটা হোস্টিং থেকে প্রবলেম হয়েছে। এখন কি করবেন? এখন কি এই ডোমেন প্রোভাইডারের যে লোক এবং হোস্টিং প্রোভাইডারের যে লোক, এদের সবাইকে চায়ের টেবিলে ডাকবেন, তারপরে একটা গোল টেবিল বৈঠক করবেন নাকি? ঝামেলায় পড়ে যাব। এ- এটা ছাড়া আর কিছু করার নাই। এখন এটা তো পসিবল না লিস্ট, তাই না? তাদেরকে একত্রিত করে বলা যে ভাই দেখেন আপনাদের কার প্রবলেম, দুইজন মিলে আলোচনা করে সলভ করে দেন। এটা কখনোই হবে না। তখন আমরা ঝামেলায় পড়ে থাকবো, আমাদের ওয়েবসাইট ওইভাবেই পড়ে থাকবে। আমাদেরকে ব্যাপারটা হইতে হবে কি এরকম, যে আমরা যদি এক জায়গা থেকে নেই তাহলে এই একটা অ্যাডভান্টেজ পাবো যে ভাই সাইডে প্রবলেম, ভাই এটা হোস্টিং তো ঠিক আছে, তাহলে ডোমেইনে দেখেন, হোস্টিং ডোমেন দুইটাই আপনাদের কাছ থেকে নেওয়া। বাট এটা তারা বলবেই না, তারা দুইটাই যেহেতু তাদের কাছে অ্যাক্সেস আছে, তারা খুব ইজিলি এটা চেকও করতে পারবে যে আপনার ডোমেন হোস্টিং এর যেখানেই প্রবলেম হয় তারা এটা সলভ করে দিতে পারবে। ক্লিয়ার? ট্রাই করব প্যাকেজ গুলো নেওয়ার জন্য যে প্যাকেজের মধ্যে ডোমেন হোস্টিং দুইটা ইনক্লুডেড থাকে, তাহলে হোস্টিং ডোমেন সবকিছু স্মুথলি কানেক্টেড থাকবে, প্রবলেম গুলো কম হবে। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে আনলিমিটেড ব্যান্ডউইথ। এই যে একটু আগে কথা বললাম মানুষ বেশি সাইটে ভিজিট করতেছে,
ভিজিট করলে সাইটটা কি হয়ে যাচ্ছে, আস্তে করে ডাউন হয়ে যাচ্ছে, আমরা বলি সার্ভার ডাউন। ব্যান্ডউইথ ব্যাপারটা হচ্ছে আপনার যত বেশি মানুষ ভিজিট করবে সার্ভারের একটা রিসোর্স খরচ হয়, এটা সার্ভার কাউন্ট করে কি পরিমাণ তাকে রিসোর্স বা ডাটা কত মানুষের কাছে পাঠানো হচ্ছে। তো এটা হচ্ছে ধরেন 1 জিবি যদি হয়, অন এভারেজ আপনার একটা এক একটা পেজ যদি 1 MB করে হয়, আমি উদাহরণ দিচ্ছি, তাহলে কি হবে, 1000 মানুষ আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে। 1000 মানুষ কত দিনের মধ্যে, 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে আপনার ওয়েবসাইটে 1000 মানুষ ভিজিট করতে পারবে, ঠিক আছে, ক্যালেন্ডার মান্থে 1 মাসের মধ্যে আপনার এই সাইডে 1000 মানুষ। এখন 1000 মানুষ যদি 25 দিনের মধ্যে ভিজিট করে ফেলে, তাহলে আপনার ওয়েবসাইট ওই যে বাকি 5 দিন আছে, এই 5 দিন ওয়েবসাইটটা ডাউন থাকবে, আর ওয়েবসাইটটা লোড হবে না, সে ডাটা পাঠাবে না সার্ভার, কারণ তার যে একটা লিমিট ছিল লিমিটটা রিচ হয়ে গেছে। আর আপনি যদি বলেন এই 5 দিন আমি আবার লাইভ করতে চাই, আমি একটু ব্যান্ডউইথটা একটু বাড়াবো, তখন ব্যান্ডউইথ বাড়াইতে যে টাকা খরচ হবে ওই 5 দিনের জন্য, আপনার পুরো ডোমেন হোস্টিং এর প্রাইসও এত ছিল না, পুরো ডোমেন হোস্টিং এর প্রাইসের থেকে বেশি প্রাইস খরচ হবে তখন ব্যান্ডউইথ বাড়াইতে গেলে। তো ব্যাপারটা কমপ্লেক্স হয়ে গেল না আমাদের জন্য? তাহলে কি করতে হবে, ব্যান্ডউইথটা যাতে আমাদের জন্য এনাফ থাকে, ঠিক আছে, আমাদের যাতে মধ্যে জন্য যেন ব্যান্ডউইথটা এনাফ থাকে, এই জন্য আমরা কি করব, অ্যাটলিস্ট 20 জিবি ব্যান্ডউইথ যাতে থাকে, অথবা বেস্ট হয় যদি ব্যান্ডউইথটা আনলিমিটেড তাদের সাথে কমিটমেন্ট থাকে। মানে হয়তো বা শুরুতে হয়তো আমাকে 10 জিবি বা 20 জিবি দিবে, আবার ব্যান্ডউইথ যদি কখনো গিয়ে এটা রিচ করে ফেলে সামহাউ, রিচ করার কথা না তো ব্যান্ডউইথ, তারপর যদি রিচ করে ফেলে, তারা যাতে আমাকে ফ্রিতেই ওটা বাড়ায় দেয়, এই জন্য আমরা এই আনলিমিটেড ব্যান্ডউইথ এখানে লেখা আছে। এটা বুঝতে পারছি? জি ভাই। সো এইভাবে আমাদেরকে ডিসিশন নিতে হবে, আমরা চাইলেই কিন্তু নিয়ে নিতে পারি একটা ডোমেন, একটা হোস্টিং। এই আজকে আপনারা ক্লাস করতেছেন, আপনার ফোন কিন্তু আপনাদের কথা শুনতে পাচ্ছে, কালকে থেকেই দেখবেন আপনার কাছে অ্যাড আসতেছে 1500 টাকায় 10 জিবি হোস্টিং একটা ডোমেন, নিয়ে নিন এই অফার, তাই না? এন্ড এই অফারটা তারা দিচ্ছে কিভাবে, একটা ডোমেন কিনতে গেলে গ্লোবালি যে কোনো প্রোভাইডারের এখন $12 মতন খরচ হয়, $13.95। এন্ড আপনি যদি দেখেন $12 প্রাইস আসে কত, প্রায় 1500 টাকা না? বাট এই গুগলের রেটেও তো তারা কিনতে পারতেছে না। বাংলাদেশে একটা ডলার কিনতে গেলে এর তো বেশি চার্জ করতেছে, তাই না? হোস্টিং প্রোভাইডারের কাছে বলেন, যার কাছেই বলেন, তাই ডলারটা তাদের কাছে আনতে তারা আরো আরো 2-3 টাকা করে বেশি খরচ হচ্ছে। তো 1500 টাকার উপরে তাদের খরচ হচ্ছে শুধু ডোমেইনটা কিনতে, এটা গ্লোবালি ট্রুথ, সব প্রোভাইডারের জন্য এটা ট্রু, ঠিক আছে, বাট নর্মালি আপনাদের জন্য কিন্তু এটা আরো বেশি, ঠিক আছে। তো এখন এই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, তার 1500 টাকা শুধুমাত্র ডোমেনের ক্ষেত্রে খরচ হচ্ছে, আবার হোস্টিং এর ক্ষেত্রে আর তার ওখানে গিয়ে ধরেন 1000 টাকার মতো যদি খরচ হয় আপনাকে একটা প্যাকেজ দিতে গেলে, তার প্রায় 2500-3000 টাকা খরচ হয়ে যাচ্ছে আপনাকে একটা প্যাকেজ দিতে গেলে, সে কিভাবে 1500 টাকা আপনাকে দিতে পারতেছে? অবশ্যই এখানে কোনো ঘটনা আছে। ইন ফিউচারে এই যে ওয়েবসাইট গুলা নিবে, 1000 মানুষ ওয়েবসাইট নিলে ওরকম 200-300 মানুষের ওয়েবসাইট এমন থাকবে যে ওয়েবসাইট গুলা তাদের মাস্ট রিনিউ করাই লাগবে। তাদের কাছ থেকে যদি সে পরবর্তী বছর 20,000 টাকা 25,000 টাকা করে রিনিউ চার্জ নেয়, তার এখান থেকে কিন্তু কয়েক গুণ বেশি চলে আসবে টাকা। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে সস্তায় আমাকে দিচ্ছে বলেই যে ওই ওই জিনিসটা আমার জন্য প্রফিটেবল, ব্যাপারটা সবসময় এমন না। আর যদি টেম্পোরারি একটা ডোমেন ইউজ করেন, টেম্পোরারি একটা ডোমেন হোস্টিং আপনার লাগবে কয়েকদিনের জন্য, সেগুলোর ব্যাপার আলাদা, ঠিক আছে। আর সেক্ষেত্রে একটা ব্যাপার থাকে কি, আপনাকে কি হোস্টিং দিচ্ছে সেটাও। হোস্টিং এর কয়েকটা টাইপ থাকে, হোস্টিং এর একটা টাইপ যেমন এই যে এইখানে যে ব্যাপারটা দেখতে পাচ্ছি লাইট স্পিড ওয়েব সার্ভার, টাইপটা হচ্ছে হার্ডিক্স এইচডিডি ভিএসএসএসডি। কেউ কি এটা সম্মুখীন হয়েছেন এইচডিডি ইউজ করতেন, এখন এসএসডি তে মুভ করছেন? হ্যাঁ, আমি হয়েছিলাম। আপনি এক লাইনে বলেন তো এই দুইটার মধ্যে পার্থক্য কেমন? এই এইচডিডি যেটা হচ্ছে হার্ড, আপনার ওইটা প্রচুর আপনার কম্পিউটার স্লো থাকতো, মানে আচ্ছা, আপনার কম্পিউটার অন করলে অনেক টাইম নিত, কিন্তু এসএসডি আপনার অনেক ফাস্ট। অনেক ফাস্ট এন্ড সবকিছু খুব স্মুথলি চলতেছে, তাই না? এখন হ্যাঁ, ব্যাপারটা এরকম। হচ্ছে আপনি চিন্তা করেন আপনার কম্পিউটারই যেখানে লোড করতে গিয়ে এইচডিডি অ্যাড খবর হয়ে যাচ্ছে। আগে এই জিনিসটাকে স্লো মনে হইতো না, তাই না? আগে আমার ওইটার সাথে ইউজ টু ছিলাম, বাট বর্তমানে আমরা ফার্স্ট জেনারেশনে মুভ করছি। এখন যদি একটা হোস্টিং ইউজ করেন যেটা এইচডিডি তে রান করতেছে, তাহলে এই জিনিসটাকে আসলে আপনার জন্য ইউজেবল হবে? কি মনে হয় আপনাদের? না, অনেক লোড নেবে। না, লোড অনেক নেবে। লোন নেবে। বাট এই এইচডিডি হোস্টিং গুলাই তো ছিল বছরকে বছর, সেই ধরেন 90 শতক থেকে এই প্রায় ধরেন আপনি 2014-15 পর্যন্ত, কি এইচডিডি সার্ভার গুলাই জাস্ট মানুষ বানাইছে না? এখানে কত
প্রায় ধরে নিতে পারেন এখানে লক্ষ লক্ষ সার্ভার আছে যেগুলো এখনো এইচডি তে আছে। ওই ওই সার্ভার গুলোকে ফেলে দিছে। না, আছে এখনো। ওরা কি করতেছে, অনেক লো কস্টে সার্ভিস প্রোভাইড করতেছে না? জি এখন ওইগুলা তো মার্কেট প্লেসে অ্যাভেলেবেল। ওইগুলাও যদি আপনাকে দিয়ে দেয়, আপনি কিন্তু খুব সস্তায় পেয়ে যাবেন। এখন ওইগুলা দিয়ে আমাদের অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস এর কাজ হবে না। এইচটিএমএল সিএসএস পর্যন্ত ঠিক ছিল, এইচটিএমএল সিএসএস এর একটা ওয়েবসাইট রান করা এবং ওয়ার্ডপ্রেস এর একটা ওয়েবসাইট রান করা কিন্তু এক জিনিস না। আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে গেলে এটা প্লাগইনটার ওই লোডটাই নিতে পারবেন এইচডিডি সার্ভারটা। ফ্রি প্লাগইন যাও আপনার ইনস্টল করতে পারবেন, পেইড প্লাগইন ইনস্টল করতে গেলে ওই সার্ভারের খবর হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাকে এই জন্য আমি একটা এইচডিডি 120 জিবির এইচডিডি একটা জাস্ট নর্মালি এটাতে বোঝাচ্ছে, সার্ভারের ব্যাপারগুলো আরো কমপ্লেক্স। এইচডিডি আমি 120 জিবি এইচডিডি দিয়ে 2 টেরাবাইট হার্ড ডিস্ক কিনতে পারবো আজকের বাজারে, তাই না? জি, এক্স্যাক্টলি। এখন একদম তাহলে ঠিক কি বলছো। হিউজ একটা পার্থক্য। তো ওইখানে আমার 1 জিবি, আমার 10 জিবি এইচডিডির থেকে 1 জিবি এসএসডি নেওয়া ভালো। তো এই ব্যাপারগুলো আপনাদেরকে বুঝতে হবে। আর এই ব্যাপারে ডিসিশন গুলা আপনাকে খুব ওয়াইজলি ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। সো এখানে যে যদি লাইট স্পিড ওয়েব সার্ভার লিখে দেখেন তাহলে বুঝতে পারবেন তারা এসএসডি ইউজ করতেছে, বা অনেক জায়গাতে এসএসডি ডিরেক্ট লেখা থাকে, বা অ্যাপাচি লেখা থাকে, বা M.2 লেখা থাকে। তো ওগুলো লিখে থাকলে বুঝতে পারবেন এগুলো এসএসডি সার্ভার দিচ্ছে। এইচডিডি সার্ভার অনেক, এখনো মার্কেট প্লেসে অনেক এইচডিডি সার্ভার আছে। এসএসডি সার্ভার হচ্ছে ধরেন আস্তে আস্তে পপুলার হচ্ছে। সো আমাদেরকে অবশ্যই এসএসডি সার্ভার সিলেক্ট করতে হবে ওয়ার্ডপ্রেসের কাজ করতে গেলে। নেক্সট হচ্ছে দা ব্যান্ডউইথ, বুঝতে পারলাম। তারপর নেক্সট হচ্ছে ডেটাবেস। ডেটাবেসের যে ব্যাপারটা সেটা হচ্ছে, ধরে নেন আপনি 20 জিবি একটা স্টোরেজ কিনছেন, আপনার অনেক সাইট করবেন, আপনি অনেক ডেডিকেটেড। 20 জিবি একটা সাইডে আপনি সাইট করতে পারবেন কতগুলা, ধরেন 60টা 70টা আপনি সাইট করতে পারবেন, তাই না? হিউজ। আপনার সব ঠিক আছে, 20 জিবি স্টোরেজও কিনছেন, কেনার পরে আপনাকে বললো আপনার টোটাল ডাটাবেস দেওয়া হয়েছে 3টা। শুরুতে এটা বলবে না, সাইট কেনার পর দেখবেন 3টা ডাটাবেস দেওয়া হয়েছে। এখন আপনি একটা ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন, সাব ডোমেন করে আরেকটা ইনস্টল করলেন, আরেকটা সাব ডোমেন করে আরেকটা ইনস্টল করলেন, তাহলে টোটাল কয়টা সাইট হলো? 3টা। ডাটাবেস ছিল 3টা, 3টা ডাটাবেসের জন্য 3টা ডাটাবেসে 3টা ওয়েবসাইট ইনস্টল হয়ে গেছে। এখন আপনার ওই যে বাকি যে জায়গাগুলো পড়ে রয়েছে 60 জিবির মধ্যে, 59 জিবিরও বেশি, সেই জায়গাগুলো আর কোনোদিনও ইউটিলাইজ হবে না। ইউটিলাইজ করতে হইলে ওই ওয়েবসাইট গুলো বড় হইলে ইউটিলাইজ হবে, না হলে নতুন করে আর ওয়েবসাইট করতে পারবেন না। তো আপনার ডাটাবেস যদি লিমিট করা থাকে, আপনার স্টোরেজ যত বেশি হোক আমাদের জন্য লাভ নাই। এখন আপনি চিন্তা করে নিতে পারেন, তাহলে 50 জিবির একটা প্যাকেজ নিয়ে তো দুনিয়ার কারোই লাভ নাই, না লা আছে? কারো কারো এমন আছে 1000 জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। সেটা হইতে পারে ধরেন অ্যামাজন, সেটা হইতে পারে দারাজ.com, সেটা হইতে পারে আরো কোনো বড় ই কমার্স ওয়েবসাইট, তাই না? একটা ফেসবুকের ওয়েবসাইটের সার্ভার কত লক্ষ জিবি আপনার তাই দিয়ে নেই। তো তাদের ব্যাপার আলাদা, বাট আমাদের কি করতে হবে, আমরা কি একটা ওয়েবসাইট রান করব অনেক বড় করে, নাকি অনেকগুলো ওয়েবসাইট রান করব? অনেকগুলা। অনেকগুলা। তাহলে কি আমাদের স্টোরেজ যদি 5 জিবিও হয়, এন্ড ডাটাবেসটা যদি আমাদের দেওয়া থাকে অ্যাটলিস্ট 20টা, বা আনলিমিটেড যদি হয় তাহলে তো কথাই নাই। তাহলে আমাদের জন্য এটা সবচেয়ে বেস্ট ডিসিশন হবে। আচ্ছা, এখন নেক্সট অপশনে চলে যাই আমরা। ডাটাবেসের ব্যাপারটা বুঝলাম, এগুলো সব জায়গাতেই দেখবেন লিমিট লিমিট করে প্রাইস অনেক কমায় দেওয়া সম্ভব, বাট সেগুলো আমাদের জন্য কোনোভাবে ইউজফুল হবে না। প্রত্যেকটা জিনিস আমাদেরকে মাথায় রেখে নিয়ে কাজ করতে হবে। নেক্সট যেটা হচ্ছে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। ইমেল অ্যাকাউন্টের ব্যাপারটা যে আপনাদের এখনই লাগবে ব্যাপারটা এরকম না। ইমেলটা হচ্ছে যেখানে দেখেন আমি ক্লায়েন্টের সাইটে ইউজ করে দিছি, এই যে info@, ওর যে ডোমেনটা আছে, ওর ডোমেনটা এটা। সো ওর ডোমেন অলরেডি একটা সাইট আছে, ওই সেটটাও আমি করছি 2024-এ, বাট ও এখন আবার এসে রিডিজাইন করছে। তো এটা ওর সাইট, হ্যাঁ, আমার কাছে এটার অ্যাক্সেস আছে, এটাতে আমি এই সাইটটা তুলে দিব। এটা তখন ডিজাইন করবো, ওর কিছু ইনফরমেশন আপডেট করছে আর ডিজাইন কালার স্কিম কিছুটা ইমপ্রুভ করছে। ঠিক আছে। আচ্ছা, তো এটা কি, এটা একটা ওয়েব মেল বা প্রফেশনাল ইমেল, তাই না? ওয়েবসাইটের মাধ্যমে info@, admin@, এরকম করে বানানো যায়। এখন এটা তো আপনাদের এখনই যে লাগবে ব্যাপারটা এরকম না। যেমন আপনি যদি আপনার ওয়েবসাইটটা যদি হয় জোরাইটি.com, তাহলে info@joraidy.com, admin@joraidy.com, এই টাইপের আপনি ইমেল বানাইতে পারবেন। সেইগুলোকে বলতেছে হচ্ছে এখানে ইমেল। এটার অ্যাক্সেস দেওয়া আছে আনলিমিটেড যেহেতু এখানে। আচ্ছা, আমি যেটা বলে দিই, জোরাইটিটা হচ্ছে কোডম্যান বিডির নিজস্ব একটা প্রতিষ্ঠান। তো যদি কোনো স্টুডেন্ট চায় এখান থেকে নিতে পারে ডোমেন এন্ড হোস্টিং, বাট এটা বাধ্যতামূলক না। আপনারা যে কোডম্যান বিডি কোর্স করতেছেন দেখে এখান থেকে আপনাদের ডোমেন হোস্টিং নিতে হবে এরকম না, আপনারা যে কোনো জায়গা থেকে নিয়ে কোর্স কন্টিনিউ করতে পারেন। এতে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, এই ব্যাপারটা সবসময় ক্লিয়ার থাকবে।
আমরা আপনাদেরকে শেয়ার করতেছি কেন? আমরা হয়তো আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করতেছি যাতে আপনারা ওয়াইজলি ডিসাইড করতে পারেন, এই জিনিসগুলো যাতে অ্যাটলিস্ট থাকে আপনার সার্ভারে, এতটুকু। না হলে ইন ফিউচারে আপনি নিজেই বিপদে পড়বেন আর আমাদের কাছেই তো আসবেন, তখন এই জিনিসটা সলভ করার কোনো ক্ষমতাই আমাদের থাকবে না যদি দেখা যায় এই জিনিসটা আমাদের কন্ট্রোলে না থাকে। বাট আপনি যদি কোনো রিলায়েবল এরকম কোনো সোর্স পান, এই জিনিসগুলো পাচ্ছেন, আরো রিলায়েবল প্রাইজের মধ্যে পাচ্ছেন, সাপোর্ট স্ট্রং, কোনো সমস্যা নেই, আপনি ওখান থেকেই নিতে পারেন। বাট ডোমেন হোস্টিংটা আমাদের সবারই লাগবে। অলদো আমি জানি এটা অনেকের জন্য একটু কষ্ট এখন এই জিনিসটা এফোর্ড করা, বাট আমি প্রফেশনালি কাজ করতে গেলে কিছু কিছু জিনিস আমাকে মাথায় নিয়ে আগাতেই হবে। আমার ম্যাটেরিয়ালস গুলো অবশ্যই লাগবে, তাই না? আমি যদি যুদ্ধে যাইতে যাই আমাকে একটা অস্ত্র রেডি করতেই হবে, যেটা অনেক শার্প হইতে হবে, যেটা আমি খুব ভালো মুভ করতে পারি, চালনা করতে পারি, এরকম লাগবে এটা। ঠিক আছে, আমি বলতে পারবো না যে এটা আমি এফোর্ড করতে পারবো না, তাহলে আমি যুদ্ধে বাকিটা টিকে থাকবে, আমি হয়তো টিকে থাকতে পারবো না। ফ্রি কিছু সার্ভার আছে যেটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন, যদি কারো খুব প্রবলেম হয় ফ্রিতেও প্র্যাকটিস করতে পারেন, বাট এটা আপনাকে খুব একটা ডিসঅ্যাডভান্টেজ দিবে, মানে পিছিয়ে পড়তে পারেন এটার জন্য। অনেক ধরনের সমস্যা হয়, বিশেষ করে পেইড থিম প্লাগইন গুলো ইনস্টল হয় না। ইন ফিউচারে পেইড থিম প্লাগইন যা লাগবে এগুলো আমরাই প্রোভাইড করব। ঠিক আছে, এটার জন্য আপনাদের আর কষ্ট নাই, এটাই মোটামুটি ধরতে গেলে ফ্রিল্যান্সিং শুরু করার একটা আপনাদের লাস্ট কস্ট। সো এরপরে আপনাদের তেমন আর কিছু কিছু পারচেস করতে হবে না, থিম প্লাগইন আর আদার্স যা লাগবে, কিছু প্রিমিয়াম প্লাগইন লাগবে, সেগুলো আমরাই প্রোভাইড করবো আপনাদেরকে। বাট ডোমেন হোস্টিং এটা আপনার অ্যাসেট, আপনার ল্যাপটপ যেরকম আপনার অ্যাসেট ওইরকম অ্যাসেট, সেটা আপনাদের মাস্ট লাগবে সবারই। আচ্ছা ভাইয়া, যে কোনো একটা নিলে হবে না এখানকার? যে কোনো একটা নিলেই হবে, জাস্ট ইউজ কেস বুঝে কোনটা আপনার জন্য বেটার হচ্ছে, ইউজ কেস বুঝে আপনাকে আগাইতে হবে। ঠিক এটা আছে, কি ইয়ারলি? ইয়ারলি, হ্যাঁ, সবকিছু ইনক্লুডেড যেই প্যাকেজটাই নেন। এই প্যাকেজেও যা আছে আমাদের স্টুডেন্টের জন্য, বড় প্যাকেজটা তো একই জিনিস আছে, কোনো কিছু পার্থক্য নেই, শুধু স্টোরেজ ছাড়া। ঠিক আছে না, আমরা কোনো কিছু লিমিট করি না স্টুডেন্টদের জন্য। অলরাইট, তারপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, আর আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম তো আছে যারা ওয়ার্ডপ্রেস রিলেটেড সাপোর্ট দিবে, সেটা সেই ব্যাপারগুলো আসতেছে। তারপর আছে সাবডোমেন। সাবডোমেনটা হচ্ছে আপনাকে আলাদা আলাদা ডোমেন কিনতে হবে না, এরকম করে সাবডোমেন বানাবে না। যেমন এই যে দেখছেন আমার ডোমেন তো এটা, আমার এটাতে সাইটও আছে, একটু আগে দেখাইছি না এই যে। বাট আমি আরেকটা সাইট কিভাবে করছি, এটার আগে কোনো একটা কিছু অ্যাড করে একটা সাবডোমেন বানাইছি, এটা কিভাবে বানাইতে দেখাই দিব। এটা কি কি করতে হয়, একটা ওয়েবসাইট কিভাবে ম্যানেজ করতে হয়, এটা ফুল একটা প্লে লিস্ট আমি দিয়ে দিব আজকে ক্লাসের শেষে। আজকেও কিছু জিনিস দেখাবো, বাট একটা প্লে লিস্টও দিয়ে দিব যাতে করে ওগুলো শিখে নিতে পারেন। সেরকম সাবডোমেন করে করে সাইট করতে হবে না। সাবডোমেন কিছু কিছু জায়গাতে হয় দুইটা বা তিনটা দেওয়া থাকে, এবং অনেক প্রফেশনাল যে ইন্টারন্যাশনাল প্রোভাইডার আছে তারাও দুইটা তিনটাই দিয়ে রাখে। কেন দিয়ে রাখে? তাদের সেফটি পারপসে দেয়, যাতে আপনি র্যান্ডম অনেক সাইট করতে না পারেন। ঠিক আছে, তাদের সার্ভার গুলো যাতে সেফ থাকে। তো এইখানে আপনাদের যেটা দরকার হবে, আপনাদের প্রচুর সাইট করতে হবে, সাইট করতে হবে, ডিলিট করতে হবে, সাইট করতে হবে, ডিলিট করতে হবে, ক্লায়েন্টের সাইট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। নিজে থেকে একটা কোনো একটা সাইট প্র্যাকটিস করতে যাচ্ছেন, ইউটিউব ভিডিও দেখে দেখে একটা প্রজেক্ট প্র্যাকটিস করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটার জন্য একটা করে সাবডোমেইন লাগবে। তো সাবডোমেইনটাও এখানে আনলিমিটেড পাচ্ছেন, এটাও কনফার্ম করে নেবেন আপনি কয়টা সাবডোমেইন পাচ্ছেন। অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো ডিসক্লোজ করে না, ওপেন থাকে না, নেওয়ার পরে দেখা যায় একটা দুইটা দিয়ে রাখছে, তাহলে কিন্তু এটা এটা একটা গ্রেট লস। আচ্ছা নেক্সট হচ্ছে, ভাইয়া, এখান থেকে যদি আমরা নেই, হ্যাঁ, পরবর্তী বছরে রিনিউ করতে গেলে তখন কি ডোমেনটা ফ্রি থাকবে নাকি তখন টাকা দেওয়া লাগবে? গ্রেট কোশ্চেন। দেখছেন এই যে সুন্দর আপনি বুঝতে পারছেন ক্লাসটা, এটা কোশ্চেন করতে হয়, এটা ব্রেভলি কোশ্চেন করতে হয় যে আসলে এটা আমি পাবো কিনা, ওইটা পাবো কিনা, রিনিউ চার্জ সেম থাকবে কিনা। হ্যাঁ, আপনি পরবর্তী বছরও এই প্যাকেজের সাথে ডোমেনটা পেয়ে যাবেন, আপনাকে আলাদা চার্জ দিতে হবে না। পরবর্তী বছর আপনাদের জন্য, স্টুডেন্টদের জন্য রিনিউ চার্জ সেম। এন্ড স্টুডেন্টরা যদি কোনো ডোমেন হোস্টিং কখনো ট্রান্সফার করতে চায়, ট্রান্সফার করার জন্য যে ফিটা লাগে এই ফিটা আমরা রাখি না, আমরা ফ্রিতেই ট্রান্সফার করে দিই। ক্লিয়ার? এই এই অফার গুলো স্টুডেন্টদের জন্য, কারণ এই ভিডিওটা আবার হয়তো অনলাইনে যাবে, ইউটিউবে যাবে। সো বাইরের স্টুডেন্টদের জন্য এই জিনিসটা অ্যাভেলেবেল না, শুধুমাত্র যারা স্টুডেন্ট কোড ম্যানেজমেন্ট অফিসিয়ালি তাদের জন্য এই তিনটা ব্যাপারই। ডোমেনটাও পরবর্তী বছর রিনিউ করলে এই প্যাকেজের সাথে রিনিউ হয়ে যাবে, রিনিউ চার্জটা সেম থাকবে। এন্ড আপনারা ট্রান্সফার যদি করতে চান কখনো, ট্রান্সফার কোনো ফি লাগবে না, যে কোনো সময় ট্রান্সফার করে নিতে পারবেন ফ্রি অফ কস্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাডন ডোমেন। অ্যাডন ডোমেনটা আপনাদের লাগবে না। অ্যাডন ডোমেন হচ্ছে প্রত্যেকবার নতুন নতুন ডোমেন কিনে একটা ওয়েবসাইট রান করা। ধরেন আপনার এই একটা ওয়েবসাইট, মানে আপনি আরেকটা ওয়েবসাইট রান করবেন, ধরেন আপনার আরেকটা ওয়েবসাইট হচ্ছে নতুন একটা প্রতিষ্ঠান আপনার, ধরে নেন এটা আপনার নতুন একটা ডোমেন, তাহলে এটার জন্য তো আপনার হোস্টিং লাগবে। তো এই যে যে এইটার জন্য যে হোস্টিংটা কিনছেন, ওখানে যদি জায়গা খালি থাকে, আপনি চাইলে ওই জায়গাটা এই ডোমেনের জন্য ইউটিলাইজ করতে পারেন, এই ডোমেনটাকে ওই হোস্টিং এর মধ্যে অ্যাড করে নিয়ে কাজ করতে পারেন। এটাকে অ্যাড অন ডোমেন বলে। অ্যাড অন ডোমেনটা আপনাদের লাগবে না, সব আপনাদের স্কিপ করেন, যে সাব ডোমেনটা বুঝলেই হবে। সাব ডোমেনটা হচ্ছে আপনার যে ডোমেন আছে, এই ডোমেনকে এইভাবে এই যে বাড়ায় বাড়ায় আরো কিছু ডোমেন ক্রিয়েট করা, এগুলোকে বলে সাব ডোমেন, এগুলো দেখাই দিব আমরা। নেক্সট হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা হচ্ছে সি প্যানেল কন্ট্রোল প্যানেল, সবচেয়ে পপুলার কন্ট্রোল প্যানেল, যেখানে সবচেয়ে বেশি অ্যাপ সফটওয়্যার এগুলো অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, সি প্যানেল ছাড়াও আরো কিছু প্যানেল পাওয়া যায়, যেমন ধরুন উইন্ডোজ ছাড়াও তো আরো অনেক আপনার প্ল্যাটফর্ম পাওয়া যায়। বাট একটা নতুন কেউ যদি আজকে
কাজ শিখে বা নতুন কম্পিউটার কিনে আপনি তাকে কোন অপারেটিং সিস্টেমটা সাজেস্ট করবেন? উইন্ডোজ না? সেটা তো মাস্ট। কেন? জি। কারণ এটা সফটওয়্যার অ্যাভেলেবেল, অবশ্যই। ইউজার ফ্রেন্ডলি, সব দিক থেকে আপনি যদি চিন্তা করেন উইন্ডোজটা যেহেতু সবচেয়ে বেশি অ্যাভেলেবেল, ইউজার ফ্রেন্ডলি, আপনি কিন্তু ওইটাই তাকে সাজেস্ট করবেন। তো ব্যাপারটা হচ্ছে ওইরকমই, যখন যদি ডোমেন হোস্টিং যারা স্টার্ট করবে তাদের সবকিছু সফটওয়্যার সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যাবে সি প্যানেলে। এটা ছাড়াও কিছু প্যানেল আছে যেগুলো একটু তুলনামূলক প্রোভাইডারদের জন্য সস্তা হয় দেখে দেয়। এই আপনার ডিরেক্ট অ্যাডমিন আছে, তারপর আরো কিছু প্রোভাইডার আছে, আবার কিছু কিছু প্রোভাইডার তো আমার আছে এফটিপি দিয়ে কন্ট্রোল করতে হয়, একদম আদিম যুগের সিস্টেম সেটা। সেটা খুবই ঝামেলার, এবং সেটা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস তো অ্যাটলিস্ট স্মুথলি রান করতে পারবেন না। সো আপনাকে এটাও কনফার্ম করে নিতে হবে যে আপনাকে কন্ট্রোল প্যানেল হিসেবে সি প্যানেল দেওয়া হচ্ছে কিনা। দেন লাইটস্পিড ওয়েব সার্ভারটা একটু আগেই বলছি, সার্ভারের যে ব্যাপারটা এইচডিডি নাকি এসএসডি, এটাও কনফার্ম হয়ে নিবেন। লাস্ট সাপোর্টের ব্যাপারটা কেন আসতেছে, সাপোর্ট তো সবাই প্রোভাইড করে, বাট এখানে একটা কজ আছে। কজ হচ্ছে সব হোস্টিং প্রোভাইডারই কি ওয়ার্ডপ্রেসের ব্যাপারগুলো সম্পর্কে জানে? আপনাদের কি মনে হয় সব হোস্টিং প্রোভাইডারের সাপোর্ট মেম্বার কি ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট? না। তাহলে আপনার যদি ওয়ার্ডপ্রেসে কোনো একটা প্রবলেম হয়, এটার জন্য সাপোর্টে কই যাবেন? ধরেন আমাদের সাপোর্ট থেকে ওয়ার্ডপ্রেসে সলভ করাইতে বলেন, বাট ওয়ার্ডপ্রেসের সলিউশনটা ওয়ার্ডপ্রেসে একটা থিম ইনস্টল হচ্ছে না, এইটা কোন জায়গা থেকে হইতে পারে? থিমটা ইনস্টল না হওয়ার কারণ কি? অবশ্যই সার্ভার এন্ড থেকে এটা সলভ আনতে হবে, তাই না? এন্ড আপনি কি যেই যে যারা ওয়ার্ডপ্রেসের উপর এক্সপার্ট না তাকে কোনোভাবে বুঝাইতে পারবেন ওয়ার্ডপ্রেস কি জিনিস, থিম কি জিনিস, কেন ইনস্টল হচ্ছে না? না, বোঝানি করুন। বুঝতে পারছেন? তাহলে কি আমার এমন প্রোভাইডার চুজ করতে হবে যাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে, তারা এই রিলেটেড সাপোর্ট দিতে পারে, তাই না? জি যেটা পাওয়াটা একটু টাফ। সো তারপরে এই জিনিসটা ওয়াইজলি ডিসাইড করবে, হয়তোবা এরকম পাইলে সেখান থেকে আমরা নিব। সো এই হচ্ছে কয়েকটা ব্যাপার যেগুলো আমাদেরকে ভেরিফাই করে তারপরে ডোমেন হোস্টিং এর জন্য আগাইতে হবে। আচ্ছা, এখন নেক্সট এই ব্যাপারটা আমাদের জন্য এরকম হইতে পারে যে এইখানে কোন একটা প্যাকেজ বা আমি একটু বড় প্যাকেজ নিতে যাচ্ছি, বাট এটা তো এফোর্ড করা টাফ আমার জন্য। সো কোডম্যান স্টুডেন্টের জন্য এখানে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে, যেটা শুধুমাত্র কোডম্যান স্টুডেন্টের জন্য। যেখানে একটা বাটন দেখাচ্ছে আমি কোডম্যান স্টুডেন্ট, বা ইউআরএলটা দেখেন joinid.com/student। এখানে যদি যান আপনি দেখতে পারবেন প্যাকেজ গুলোর মধ্যে একটা পার্থক্য দেখতে পারবেন। কোথায়? আচ্ছা, এই যে 5 জিবিতে একটা পার্থক্য দেখতে পাচ্ছি। 5 জিবিটা নর্মালি কত ছিল? 2800 নাকি? 3800 ছিল ভাই, 3800। 3800 ছিল। আচ্ছা, তাহলে 2600 টাকা, তাহলে হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছি আমরা এখানে। তো এখানে তাহলে কি হচ্ছে, আমি মোটামুটি খুবই রিলায়েবল, খুব ভালো একটা প্রাইসের মধ্যে 5 জিবি এন্ড আদার্স যা কিছু আমরা তখন দেখলাম সবই পেয়ে যাচ্ছি। ডোমেন হোস্টিং সবকিছু কমপ্লিটেড। হ্যাঁ, কিন্তু ভাই এখানে এটা কনফিউশন তিন থাকতে পারে, পরবর্তী বছর রিনিউ করার সময় তার ডিসকাউন্ট থাকবে না, তখন তুই পুরাটা দিব না। স্টুডেন্টদের জন্য যে প্রাইসে সে নিচ্ছে সে যদি ডিসকাউন্টে নিতে পারে, তাহলে রিনিউর সময় তার এরকম ডিসকাউন্ট প্রাইসটাই সে রিনিউ করতে পারবে। এনি চান্স হইতে পারে ডলার রেটের কারণে অল্প কিছু এদিক বা ওদিক হইতে পারে, বাট প্রাইসটা নিয়ারলি সেম থাকবে, মোস্ট প্রবাবলি একদম সেমই থাকবে, অথবা অল্প কিছু পার্থক্য হইলে হতে পারে। আর আমার এই জিনিসটা স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? ক্লিয়ার? ভাইয়া, হ্যাঁ, যেটা 5 জিবি ওইটা 2600, কিন্তু 3 জিবিটা আবার 2800, এটা কেমন হলো? ডিসকাউন্ট। এটা তো আসলে 2600 টাকার প্যাকেজ না, এটা কি 2600 টাকার প্যাকেজ? না। 3800 টাকার প্যাকেজ। এটা আপনাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কেউ যদি বড় প্যাকেজ নিতে চান বা আপনার যেই প্যাকেজটা নিলে আর চিন্তা ভাবনা করতে হবে না কোনো কিছু, সেটার জন্য দেওয়া হয়েছে এগুলো। যে কোনোটাই নিতে পারেন, সমস্যা নেই। বাট আমার কাছে মনে হয় কস্টের দিক থেকে চিন্তা করলে এফোর্ডেবল এন্ড সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ প্যাকেজ এটাই। বাট তারপরেও এক একজনের উপর ইউজ কেসে উপর ভ্যারি করতে পারে, এক একজনের চয়েস আলাদা আলাদা থাকতেই পারে। আচ্ছা ভাইয়া, এটা কি হ্যাঁ, এখনই নিতে হবে? এটা তো এখনই নিতে হবে, আপনি যত পরে নিবেন এই ব্যাপারটা থেকে একটু পিছিয়ে পড়বেন, বুঝতে পারছেন? কারণ আমাদের সবগুলো জিনিস হবে সি প্যানেলের মধ্যে কাজ করবো, তো আমরা ডোমেন হোস্টিং এর জিনিসটা লাগবেই লাগবে আমাদের মাস্ট। এখন কারো খুব প্রবলেম হলে আমাদের তো ফ্রি কোনো একটা ওয়ার্ডপ্রেস ইউজ করা যায়, এরকম সার্ভারে কন্টিনিউ করতে পারেন, বাট পেইড থিম প্লাগইন যখন চলে আসবে তখন ওই জিনিসগুলো ওখানে স্মুথলি রান করবে না, এটাই হচ্ছে সমস্যা। তো যত দ্রুত সম্ভব বা এই সপ্তাহের মধ্যে নিয়ে নিতে যারা পারবে তাদের জন্য বেস্ট হবে ব্যাপারটা। এটা ছাড়া আপনাদের চললে এটা আমরা কখনোই আপনাদের রেকমেন্ড করতাম না বা এটা শেয়ার করতাম না, বাট এটা আপনাদের জন্য, ঠিক আছে? জি And ভাই, এটা পেমেন্টটা কি অনলাইনে করা যাবে, মানে হ্যাঁ, ব্যাংক? দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। যেই প্যাকেজটা চুজ করবেন সবগুলো প্যাকেজের নিচে বাই নাও আছে, তো যেই প্যাকেজ, যেমন ধরেন এই প্যাকেজটা চুজ করলেন, সবকিছু চিন্তা করে দেখুন যে এই প্যাকেজটা বেস্ট হবে, সো বাই নাও।
বাই নাও অপশন চলে আসছে। এই কোর্স যেভাবে পারচেস করছেন মনে আছে না, জি জিমেল দেওয়া, ফার্স্ট নেম লাস্ট নেম এন্ড আদার্স Yes. সবকিছু এখানে দিবেন। ঠিক আছে, ফেসবুক প্রোফাইলটাও ঠিক মতো দিবেন। এটা এগ্রি করবেন, এখান থেকে চাইলে টার্মস এন্ড কন্ডিশন এগুলো দেখে নিতে পারেন। এখন দেখে নেওয়ার পরে আপনার, আপনি যে ওয়েবসাইটটা কিনলেন এটা তো একটা ডোমেন নেম যেটা আমাদেরকে দিতে হবে, তাই না? নাহলে আপনার কোনটা ডোমেন নেম রেজিস্টার হবে এটা তো আপনাকে দিতে হবে অবশ্যই। কোথায় দিবেন? এই যে এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড অর্ডার নোটস, দেখতে পাচ্ছি। জি। সো জি ভাইয়া। এইখানে ক্লিক করবো। এখানে নোটের মধ্যে কি আমাদের ডোমেনটা লিখবো? হ্যাঁ, এই ডোমেনটা ক্লিক করবেন এখানে, এখানে ডোমেনটা দিয়ে দিবেন। তো আপনার ডোমেন নেমটা যেটা একটু আগে আপনারা টেস্ট করছেন না, অ্যাভেলেবেল আছে দেখে নিলেন, ওই রকম একটা ডোমেন নেম এখানে দিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া, এটা কোর্স পারচেস করলে মানে কোর্স চলাকালীন কি আরো পারচেস করা লাগবে, না এটাই শুধু? না না না, আর আপনাদের পারচেস তো কোনো কিছু পারচেস করতে হবে না, এটা আপনাদের জন্য আর কি, পোর্টফোলিও সাজানোর জন্য ডোমেন হোস্টিং তো মাস্ট বি লাগবে, যার আছে তার লাগবে না, যাদের নাই তাদের দরকার হবে। আর এরপরে আর কেনার মতো তো তেমন কিছু নেই, আর কোনো কিছু কিনতে হবে না। ইভেন থিম প্লাগইন যেগুলো লাগবে, প্রিমিয়াম থিম প্লাগইন, ওগুলো আমাদের এন্ডে আছে, আমাদের কাছেই আছে, ওগুলো আমরাই প্রোভাইড করবো আপনাদেরকে। বুঝতে পারছেন? আচ্ছা, সো এরকম ধরুন জি, বুঝতে ডোমেইনটা দিয়ে পারছি। দিলাম, এন্ড আমি যে প্যাকেজটা নিয়েছি এটা তো একটা ডিসকাউন্ট প্যাকেজ, সো আমাকে ভেরিফাই করতে হবে আমি স্টুডেন্ট কিনা। এখানে আমার ব্যাচ নাম্বার দিয়ে দিব, সো ব্যাচ নাম্বার দিয়ে আমরা ওটা ভেরিফাই করে নেব আপনার নাম দিয়ে যে আপনি আসলে আমাদের স্টুডেন্ট কিনা, এরকম। ঠিক আছে, এটা জি কিন্তু ভাইয়া। মাস্ট, জি অর্ডার নোটটা মাস্ট, না হলে কিন্তু ডোমেন নেমটা আমরা পাবো না, তখন আপনি দেখা যাবে পেমেন্ট করে বসে আছেন, অ্যাক্সেস পাচ্ছেন না। তখন আপনাকে কাস্টমার আবার আমাদের সাথে কন্ট্যাক্ট করে দেন দিতে হবে। আর আমাদের সাথে কোনো প্রবলেম হইলে, কোনো কিছু জানার হলে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে ওয়েবসাইটে চলে যাবেন joinid.com। ওয়েবসাইটে এই যেখানে দেখেন আমাদের ফেসবুকের আইকন বা এই যেখানে ইউআরএল দেওয়া আছে, ক্লিক করলেই আমাদের পেজে নিয়ে যাবে। এখান থেকে ইনবক্স করবেন ডিরেক্টলি, আমাদের লগ ইন করা থাকলে এখানে ইনবক্স করার অপশন দিবে। ঠিক আছে, ইনবক্স করবেন এখানে সরাসরি। আর ইনবক্স করে ওয়েট করতে হবে। আমাদের এটার জন্য যে আহ, আলাদা টিম হচ্ছে সবসময় কাজ করতেছে, এইটার জন্য তাহলে প্রাইস অনেক বেড়ে যায় তো আপনাদের। So আমাদের অন্যান্য কাজে বা যারা আমাদের অ্যাক্টিভ মেম্বার, তাদের মেম্বাররাই হচ্ছে রোস্টার হয়েছে এখানে সাপোর্ট দিয়ে থাকে। ঠিক আছে, সো এখানে যদি নক করেন হয়তো সাথে সাথে সাপোর্ট পাবেন, কিছু কিছু সময় যদি এখানে লেট হয় আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, বাট সলিউশন পেয়ে যাবেন, সেটা টেনশন করার কিছু নাই। আর কোনো ইস্যু হলে আমাদের ফর্ম সিস্টেম আছে, ইস্যু হলে নক দিলে একটা ফর্ম দিয়ে দিবে, ফর্মটা ফিল আপ করলে আপনার ইস্যুটা দ্রুত সলভ হয়ে যাবে, ওটা নিয়ে সাথে সাথে কাজ করা স্টার্ট হবে। সবকিছু ক্লিয়ার? জি ক্লিয়ার। জি ভাইয়া। ধরেন আমি পারচেস কমপ্লিট করলাম, সবকিছু দিয়ে পারচেস কমপ্লিট করলাম, আমি ওটার ডোমেইন এন্ড আমার ব্যাচ নাম্বার সবকিছু দিয়েছিলাম। তাহলে আমাকে অ্যাক্সেস কিভাবে দেওয়া হবে? আপনাকে ইমেল করা হবে, এই যে ইমেলটা এখানে দিয়েছেন, এই ইমেলে আপনি একটা ইমেল পেয়ে যাবেন যখন সেট আপ কমপ্লিট হয়ে যাবে। অ্যাক্সেসটা দেখতে হবে এরকম, তার এখানে ডোমেন নেমটা থাকবে, শেষে স্ল্যাশ সি প্যানেল দিয়ে দেওয়া হবে। তো এটা সি প্যানেল বা ডোমেনের অংশ না, এটা এতটুকু আপনার ডোমেন দেওয়া হয়েছে কেন, সি প্যানেলের এই ইউআরএলটা দিয়ে আপনাকে সি প্যানেলে ভিজিট করতে হবে। সো এটা কপি করেন, প্রেস করে এন্টার দিব, তাহলে কি হবে, সব ঠিকঠাক থাকলে এই যে এরকম সি প্যানেল লোড হবে। এই যে চলে আসলো সি প্যানেল লগ ইন করা, এটা দেখেই বুঝতে পারতেছে আমাকে সি প্যানেল দেওয়া হয়েছে। আচ্ছা, দেন আমি কি করবো, ইউজার নেমটা নিব, পাসওয়ার্ডটা নিব। আচ্ছা, এইখানে একটা ব্যাপার থাকে, যখন পাসওয়ার্ডটা এরকম নিব, এখানে দেখেন তো কিরকম, এটা কি ঠিক মতো মার্ক হয়েছে কিনা। না, এটা এটা ভাইয়া হয় নাই অটো এখানে, জেনারেটেড পাসওয়ার্ড। একটা স্পেস নেওয়া হয়েছে প্রথম দিকে। তাহলে এটাতে কি হবে, পাসওয়ার্ড কিন্তু কাজ করবে না, বাট আপনি দেখবেন যে সেম দিচ্ছেন তাও কাজ হচ্ছে না, সো এটাকে কেয়ারফুলি দিতে হবে। এতটুকু মার্ক করে এখানে এসে বসায় লগ ইন বাটনে ক্লিক করতে হবে। ওকে, ভেড়া বাতিলের দিয়ে ভেড়া বাতিলের দিয়ে কালকে মোটামুটি দিয়ে না, আমার মোটামুটি শেষের দিকে দাঁড়াও। আচ্ছা, আচ্ছা। ভিডিও। এখন কারো কোনো কনফিউশন থাকলে আস্ক করতে পারেন।
আমরা এখন আমাদের কাজে এখন যত বকবক করছি কিছুই কিন্তু অ্যাসাইনমেন্ট করার মতন কিছু দেখি নাই। এখন যা দেখাবো এগুলো অ্যাসাইনমেন্ট থাকবে। সো এর আগে এই যা যা করলাম এই নিয়ে কারো কোনো কনফিউশন কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন। আচ্ছা, আমাদের স্টুডেন্টে আমরা যে নাম দিয়েছিলাম, মানে যে নাম দিয়ে আমরা কোর্সটা পারচেস করেছিলাম, হুম। এখন অনেকের নাম তো আপনার ওই যে চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, আহ, আগে পিছে নাম দিতে বলছেন, তাহলে আপনারা মানে আইডেন্টিফায়ার কিভাবে করবেন যে এইটাই কুডম্যান বিডি স্টুডেন্ট? সমস্যা নেই, আপনি আমাদের সব জায়গাতে অ্যাড আছেন, আপনার সবকিছু তো আছেই, ওগুলো তো আর চেঞ্জ হচ্ছে না। আপনার ফেসবুক অ্যাক্সেস আছে, জিমেইলের অ্যাক্সেস আছে, সবই তো আছে, ক্লাসরুমে আপনি অ্যাড আছেন, ওগুলো তো সমস্যা না। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। So, ওগুলো নিয়ে সমস্যা হবে না। বাট আজ থেকে ডিসিশন না নিলে কিন্তু 10 বছর পরে গিয়ে এটার বেনিফিটটা পাবেন না, তাই না? আপনি দেখেন যারাই পপুলার, যারা দেখা যায় যে বড় বড় প্রতিষ্ঠানে আছে, বড় বড় পজিশন হোল্ড করতেছে, এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ দেখেন তাদের নামগুলো এমন কেন? তাদের জন্মগতভাবে এরকম নাম রাখা হয়েছে, আপনার এরকম মনে হয়? নামগুলো এরকম না? জি, বড় বড় এগুলো celebrity। পরে করে। তার পরবর্তীতে এটা রিব্র্যান্ডিং করতে এখন আপনার পরবর্তী গিয়ে আবার রিব্র্যান্ডিং করা অনেক কস্টলি এবং অনেক সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি 1 জিবি আপনার জিবির যদি মানে ইটা নেয়, এসএসডিটা নেয় বা হোস্টেডটা নেয়, এখন ও যদি আপনার পরবর্তীতে মানে পাসে কনভার্ট করতে চায়, তাহলে ওইটা কিভাবে করব? এক্ষেত্রে 3800 টাকা লাগবে আর কি, 3800 টাকা খরচ হয়ে যাবে তখন। ভাইয়া আমাকে একটা পরামর্শ দিবেন, আমার নাম ফয়সুল আলম, তো এখানে ফয়সুল হাইপেন আলম দিলে ভালো হয় নাকি একসাথে দিয়ে দিলে একসাথে ভালো হয়? যদি অ্যাভেলেবেল থাকে একসাথেই সর্বপ্রথম চয়েস। যদি একসাথে অ্যাভেলেবেল না থাকে দেন হাইফেনে যাবে। ভাইয়া তাহলে যে প্রথম আলো, ওরা কিন্তু প্রথম হাইপেন আলো দিয়েছে, ওটা এটা যখন শুরুতে ছিল তখন হয়তো আরো প্রথম আলোটা অ্যাভেলেবেল পাই নাই। নাকি দেখতে সুন্দর লাগে ওই কারণে? উম, না, প্রথম আলো তো আসলে হাইফেনের যে ব্যাপারটা ওরা দুইটাই রেজিস্টার করে রাখছে, আপনি যেটাতেই ভিজিট করেন ওটাই আপনার প্রথম আলোতেই ও নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, রাইট। ঠিক আছে, এগুলো রেজিস্টার করে রাখে যাতে এই নামে কেউ আবার ফেক পেজ খুলে যাতে ওদেরকে না করে। এখন আমাদের ওইটা নিয়ে এত টেনশন নেই। ঠিক আছে, বুঝতে পারছি। জি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? সো আমাদের সবকিছু ঠিকঠাক দিছি, এই জন্য আমাদের কি হয়েছে, সি প্যানেল লগ ইন হয়ে গেছে। সি প্যানেলটা দেখতে এরকম, এখানে কিছু কাজ আমি দেখাবো এখন আপনাদেরকে, একটা ওয়েবসাইট তৈরি করবো আমরা এখন। খুব বেশি সময় লাগবে না, টেনশন করার কিছু নাই। কষ্ট হচ্ছে কি আপনাদের? না ভাইয়া, না ঠিক। না। না ভাইয়া। ওকে, গ্রেট। না, ব্রেক লাগলে বলতে পারেন, আমরা চাইলে ব্রেক দিতে পারি কিছুটা যদি কষ্ট হয়ে থাকে। ভাইয়া 5 মিনিটের ব্রেক দেন। ঠিক আছে, আমরা হচ্ছে 55-এ স্টার্ট করবো আবার, ঠিক আছে? 55-এ কিন্তু সবাই আসবেন, চলে যান না কেউ ওইখানে। খুব বেশি সময় লাগবে না, কাজটা দেখে 10-15 মিনিট সময় লাগবে, ওকে? ওকে ভাইয়া। আচ্ছা, সি প্যানেলে লগ ইন করার পরে আমরা যে পার্ট গুলা দেখবো, চেক করবো যেগুলা, সেগুলো হচ্ছে আমার স্টোরেজ কতটুকু আছে। স্টোরেজ হচ্ছে যেমন এখানে 20 জিবি দেওয়া আছে, এতটুকু ইউজ করা হয়েছে। আপনাদের ধরেন 5 জিবি যে প্যাকেজটা নেবেন, 5 জিবি দেওয়া থাকবে, কতটুকু 1-2 এমবি ইউজ থাকবে হয়তো। যত বেশি ইউজ করবেন এখানে দেখাবে কতটুকু ইউজ হয়েছে। এটা আমাদের একটা এজেন্সির সি প্যানেল, এই জন্য এখানে ইউজ হয় প্রতিদিনই। এরপরে দেখবেন সাবডোমেন কয়টা দেওয়া হয়েছে, আনলিমিটেড সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন, 46টা ক্রিয়েট করা হয়েছে এই সি প্যানেলে। এরকম আপনাদের গুলোও দেখাবে। এন্ড ডাটাবেস কয়টা আছে, ডাটাবেস আনলিমিটেড দেওয়া হয়েছে, 16টা ওয়েবসাইট রান করতেছে এখন। 42টা সাবডোমেনের মধ্যে 16টাতে সাইট আছে, বাকিগুলো ক্লায়েন্টকে আমরা ট্রান্সফার করে দিছি বা ডিলিট করে দিছি কোনো কারণে, এরকম আর কি। সবকিছু যখন দেখা হয়ে যাবে আপনারা কি করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। কোথায় থেকে, একদম নিচে গেলে সফটওয়্যার গুলো অ্যাপ ইনস্টল, এটা একটা পেইড অ্যাপ, এটা আপনাদের সি প্যানেলের সাথে ফ্রি পেয়ে যাবেন। আমাদের এটা আনলিমিটেড অ্যাক্সেস নেওয়া আছে, সো আপনাদের যে সব সি প্যানেলে এটা আমরা অটোমেটিকলি দিয়েই দিব। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস অপশনে চলে যাব। ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা এরকম দেখতে। আমরা এখানে চলে আসবো ইনস্টল নাও বাটনে। সো এখান থেকে আমরা ক্লিক করবো ইনস্টল নাও। একটু নিচে গেলে এই পর্যন্ত যত ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি এগুলো দেবে, আপনাদের তো আর এগুলো থাকবে না। এই যে এরকম আমি যতগুলো প্রোফাইল ক্রিয়েট করছি সব এখানে দেখায় না এরকম। আমি যতগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করি সব এখানে দেখায়। কোন ওয়ার্ডপ্রেস রিমুভ করতে চাইলে যে ডিলিট থেকে রিমুভ করতে হয়, এখানে ক্লিক করে আগে ডিলিট দেখাই ক্রিয়েট করার আগে। সো এখানে যে এগুলো তিনটাই চেক মার্ক করা থাকবে, এখান থেকে ক্লিক করলে ওই সাইটটা ডিলিট হয়ে যাবে। মেইন ডোমেনের ওয়ার্ডপ্রেসও রিমুভ করা যায়, টেনশন করার কিছু না। অনেকে চিন্তা করতে হবে মেইন ডোমেন ওয়ার্ডপ্রেস রিমুভ করলে তো সি প্যানেল রিমুভ হয়ে গেল, বিষয়টা এরকম না। ওয়ার্ডপ্রেস এরকম যদি কখনো সাইট ওরা দরকার না হয় রিমুভ করতে পারবেন। চাবারটা এখন শিখি ওয়ার্ডপ্রেস ইনস্টল কেমনে করতে হয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও,
এখানে আমি যেটাতে ইনস্টল করবো ওইটা সিলেক্ট করবো। সো আমাদের আপাতত মেইন ডোমেনটাই তো ফাঁকা থাকবে। সো মেইন ডোমেনে আমরা ইনস্টল করবো। সো মেইন ডোমেন এই যে সিলেক্ট করা আছে, দেখাচ্ছে কোথায় ইনস্টল হচ্ছে, এই যেখানে দেখতে পারবেন, এই যে দেখেন। আর এখানে দেওয়া আছে ইনডিরেক্টরি। ইনডিরেক্টরি মানে হচ্ছে একটা ফোল্ডার করে সেখানে ইনস্টল করা। সেখানে অনেক সময় ডব্লিউপি দেওয়া থাকে, যদি এরকম কিছু দেওয়া থাকে এটা ফেলে দিবেন, ফাঁকা রাখবেন। এটা তো ক্লিয়ার নাকি? জি, ক্লিয়ার। তারপরে তিনটা বিষয় দিতে হবে, সেটা হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, একটা ইমেল। ইমেল একটা জিমেল দিয়ে দিবেন, যেটা দিয়ে ইন ফিউচারে পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করতে পারবে। ইউজার নেম দিবেন সুন্দর করে একটা, ঠিক আছে? আর পাসওয়ার্ড দিবেন একটা স্ট্রং। আচ্ছা, স্ট্রং দিলাম, তারপরে ব্যাট দেখাচ্ছে কেন? কারণ এখানে ওই যে স্পেশাল ক্যারেক্টার দেননি, ওই কারণে। স্পেশাল ক্যারেক্টার দেওয়া হয়নি, নাম্বার দেওয়া হয়নি। হ্যাঁ, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার। আচ্ছা, স্পেশাল দিলাম, তারপর কি দিব? নাম্বার, এরকম। জি, নাম্বার, তারপরে ওইভাবে আপার না, এক কেস, দুই লোয়ার তিন এভাবে কেস। দিন। আচ্ছা, অথবা তাহলে অ্যাট আমার দ্য রেট ঠিক ফাইভ। আছে এখন। না, এখন ঠিক নাই, না, নাম্বার ঠিক বলতে নাই। ওই যে ক্যারেক্টার। নাম্বার এক দুই তিন দিন। তো স্ট্রং হয়নি তো এখনো। স্ট্রং হয় না, কি করতে হবে তাহলে? তাহলে আমাদের বড় হাতের লাগবে, হ্যাঁ, ছোট ছোট হাতের হাতের লাগবে, লাগবে। ক্যাপিটাল। আরো কিছু লাগবে, নাম্বার লাগবে, চিহ্ন লাগবে, তাই না? ঠিক আছে। এগুলো কি করতেছেন, কিছু লিখতেছেন? এগুলো আমরা দেখতে পারি। অকওয়ার্ড তাই না ব্যাপারটা, যে সবাই দেখলো আপনি কি করলেন। এটা কি রিমুভ করার ট্রাই করতেছেন এখন আবার? আমি আপনার নাম দেখতে পাচ্ছি, বাট আমি এটা রিভিল করলাম না, এটা শুধুমাত্র অ্যাডমিন দেখতে পারে। সো এটা এটা একটা গুড নিউজ। নেক্সট টাইম আর করবেন না, আপনারা একদম শুরুর দিকে আসেন, সো এগুলো অ্যালাউ করা হচ্ছে। আচ্ছা, সো স্টপ দেয়ার, এটা কি করতেছেন? মোহাম্মদ ভাই। ওই আপনি মানে দেখতে নিজেও পারতেছেন জানে না? না যে কি করতেছে। এটা ওপেন করা আছে। ওকে, আপনারা মনে হয় দেখতে পারতেছেন না। উনি হয়তো কারো কাছে, বা হয়তো উনি ঘুমায় পড়ছে। অনেক সময় হয়, ঘুমাই গেলে কিন্তু উল্টা টাইপ হয়, তাই না, ল্যাপটপের উপর ঘুমাই গেলে। আচ্ছা, সমস্যা নেই, হইতে পারে। আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, ওনাকে রিমুভ করি নাই, এই যে আর্ট গুলো রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, সো পাসওয়ার্ড এখানে দিব, সুন্দর করে একটা ইউজার নেম দিব। সো ইউ মিন সুন্দর করে, মানে সুন্দর করে না, লিটারেলি। আচ্ছা, আর এখানে একটা ইমেল দিব, যে ইমেলটা আমার কাছে অ্যাক্সেস আছে, এই ইমেলটা ইউজ করে আমি পাসওয়ার্ড রিসেট করতে পারবো। ভাইয়া, আমাদেরকে কি মাল্টিসাইট শেখানো হবে? অ্যানাবল মাল্টিসাইট, WPMU। হ্যাঁ? এগুলা ডাব্লিউ। এগুলা সব চিন্তা বাদ, জাস্ট সিম্পল আমরা ওয়ার্ডপ্রেস দেখাই, আস্তে আস্তে যা যা দরকার হবে সবই শেখানো হবে, হ্যাঁ। আচ্ছা, সো ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল দিলাম, দ্যাটস ইট। এখন আমি এখান থেকে ইনস্টল করবো। এখানে কিছু প্রিমিয়াম অ্যাপ অফার করতেছে, যেগুলো আমাদেরকে বিভিন্ন কোম্পানি স্পন্সর করছে। চাইলে এগুলো ইউটিলাইজ করতে পারেন, বাট আপনাদের এখন আপাতত লাগতেছে না, কারো লাগলে প্রিমিয়াম ইউজ করতে পারেন। এগুলো দরকার নাই, যেটা সিলেক্ট করবো ওটা ইনস্টল হয়ে যাবে। দরকার নাই, আমরা জাস্ট নর্মাল ইনস্টল করবো। তাহলে নর্মাল কি করলাম, এখানে আসলাম, মেন ডোমেন সিলেক্ট করাই থাকবে, ডিরেক্টরি ফাঁকা করে দিব, ডিরেক্টরিতে এমনিতে কিছু থাকবে না, যদি থাকে ফাঁকা করে দিব। দেন আমি এখান থেকে ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, এন্ড এখানে আমার ইমেল অ্যাকাউন্টটা দিব, দিয়ে ইনস্টল করবো। এতটুকুই কাজ। ইনস্টল হচ্ছে, সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করে 2 থেকে 5 মিনিট লাগতে পারে, বা এসএসডি হলে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, যদি মাঝখানে কোনো ইস্যু কজ না হয়। আচ্ছা, এখানে আমাকে দেখাচ্ছে কোন ডোমেন ইনস্টল হইলো। এন্ড এইটাতে আমি ওয়ার্ডপ্রেস লগ ইন করবো কিভাবে? এই ডোমেনের শেষে /wp-admin। ওকে, তাহলে এখানে সবসময় আপনাকে এটা দিবে না, আমি অনেকগুলো সাইট ভিজিট করতেছি, র্যান্ডম ক্লিক করতেছি, দ্যাটস ওয়াই আমাকে এটা ভেরিফিকেশন দিতে পারে, আপনাদের নাও দিতে পারে, বা দিলে করে নিবেন। ওয়ার্ডপ্রেস লগ ইনের অপশন চলে আসে। তাহলে কি করলাম, ডোমেনের শেষে /wp-admin, /wp-admin, ঠিক আছে না, এরকম যে কোনো ওয়ার্ডপ্রেসে লগ ইন করার লিঙ্ক এটা। আচ্ছা, আমরা এখানে কি করব, পাসওয়ার্ড দিব, যেটা আমরা দিয়ে একটু আগে ইনস্টল করছি। হ্যাঁ, কি করবো, পাসওয়ার্ড মনে আছে আমাদের? পাসওয়ার্ড কপি মনে তো করে, নাই। কপি করে নিয়ে আসবেন। কোথায় কোথায় পাবো এখন? তাহলে ঝামেলা এখন না, পাসওয়ার্ড কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে। জাস্ট স্ট্রং হইলেই হবে না, মনেও রাখতে হবে। জাস্ট স্ট্রং হইলে লাভ কি, আমি যদি অ্যাক্সেসই করতে না পারি, তাই না? সো ইউজার জি, নেম এন্ড পাসওয়ার্ড এটা আমাদের লাগবে। ইন ফিউচারে আমরা যতবার লগ ইন করবো ততবারই আমার এটা দরকার হবে। তো আমরা এটা মাথায় রাখবো অলওয়েজ।
নোট আচ্ছা, করে রাখবো, মানে কোন নোট নোটপ্যাডে? করে রাখতে পারেন যদি সিকিউর হয়, আর সিকিউর না হলে নোট করাটাও সেফ না। ঠিক আছে, যদি মনে রাখতে পারেন ওইটাই বেস্ট। আচ্ছা, সো আমি লগ ইন করে ফেলি আমার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে। লগ ইন, লগ ইন সাকসেসফুলি। আমরা কোথায় আসছি? ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারছি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, যেখান থেকে আপনি আমাদের যা চেঞ্জ করবেন এইখানে আপনার লাইভ ওয়েবসাইটে ওটা আপনি দেখতে পারবেন এইখানে। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে মেনু আইটেম। মেনু আইটেমের মধ্যে এখানে পোস্ট করা যায়, মিডিয়া আপলোড করা যায়, পেজ আর আদার্স অনেকগুলো কাজ আছে। সো আমরা এখন কি করব? এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কাজ করা শুরু করতেছি এই মুহূর্তে। আমাদের কি করতে হয়, অনেক সময় সাইটটাকে অফলাইনে পাঠাইতে হয়, যে সাইটে কাজ চলতেছে, কয়েকদিন পরে সাইটটা লঞ্চ হবে, এরকম সাইট হয় না? দেখছেন না জি, এরকম যে জি হয়। হয় দেখছি। তো এটা একটা সার্ভিস কিন্তু। তো এরকম একটা সাইট আমরা আজকে করা শিখবো। কোথায় যাব? প্লাগইনে। প্লাগইনে কেন যাব? ব্রাউজারে যেমন নতুন ফাংশন অ্যাড করতে গেলে এক্সটেনশন ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করতে হয়। প্লাগইন অপশনে গেলাম, এখান থেকে অ্যাড নিউ। এখান থেকে আমি কি করব? সার্চ করব। প্লাগইনেরটার নাম হচ্ছে সাইট অফলাইন। সার্চ করলাম, সাইট অফলাইন সার্চ করলে এই যে দেখেন পেয়ে গেছি এই প্লাগইনটা। সেটিংসে একটা অপশন দিয়ে যে সবাই করে, ওইটা দিয়ে হয় না? হ্যাঁ, এই যে এখানে সেটিংসে গেলে এ, একটা অপশন ওই যে ইয়াতে সেটিংস, তারপর রিডিং, ওখানে গিয়ে তো অনেকে দেখি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ, এই যে অপশনটা, এটা কি এটা। হবে? এটা হইলে আপনি জি, যে কাজ করতেছেন এটা সার্চ রেজাল্টে আসবে না, বাট আপনার ওয়েবসাইটে যে ঢুকে সে তো দেখতে পারবে। আচ্ছা বুঝতে পারছি। তো আর তারপরে এটা যে সার্চ রেজাল্ট আসবে না ব্যাপারটা এরকম না, বাট তারা যদি চায়, আপনার একটা রিকোয়েস্ট করলেন যাতে এটা সার্চ রেজাল্টে ইনক্লুড না হয়, যে দেখেন সার্চ ইঞ্জিন চাইলে এটা অ্যাকসেপ্টও করতে পারে, নাও করতে পারে, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, এখন সো আমাদের ডোমেনটা আমরা যেটা করতেছি এখানে, এই যে প্লাগইনটা ইনস্টল করবো আমরা, সাইট অফলাইন থেকে সার্চ করে এটা ইনস্টল করবো। অ্যাক্টিভ, ইনস্টল অ্যাক্টিভ, ডান। আমরা কোথায় যাব এখন? দেখেন এইখানে ছাড়াও একটা সাইট অফলাইন লিখে আসছে, কোথায় আসছে? ওই যে পাশে সাইড বার। এই যে এখানে নাকি? চলে যাই। আচ্ছা, এখানে কয়েকটা ধাপে কাজ করতে হবে। ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এসইও নামে একটা অপশন আছে, ডিজাইন, কাউন্টডাউন, সোশ্যাল, কন্টাক্ট ইনফো, প্রত্যেকটাতে কিছু কিছু কাজ আছে, সবগুলো একটা একটা করে করতে হবে। ড্যাশবোর্ড থেকে শুরু করি। বলতেছে এই প্লাগইনের কাজটা চালু করবো কিনা, ডিজেবল অবস্থায় আছে, এনেবল করে দিলাম, সেভ। এখন আমাদের সাইটে গেলে সাইটটা অফলাইন দেখানোর কথা, সাইট তো অ্যাক্সেস করা যাচ্ছে, এই যে এটা তো দেখতে পারার কথা ছিল না। এখানে যদিও একটা ওয়ার্নিং দিচ্ছে, বাট সেটা তো অ্যাডমিন, যেটা এটা তো সবাই দেখতে পারবে না। তাহলে এইখানে এটা দিচ্ছে কেন? সো আমরা যদি এটা অন্য একটা প্রোফাইলে বা অন্য একটা ব্রাউজারে নিয়ে ওপেন করি, এখন তো দেখাচ্ছে কিনা? না, এখানে দেখাচ্ছে না, এটাতে সাইট অফলাইন সেটা দেখাচ্ছে। হ্যাঁ, তো ভালো না এটা? আমরা তো এটাই জি, চাচ্ছি নাকি? জি। ওকে, তার মানে যেটা বুঝলাম, আমরা লগ ইন অবস্থায় থাকলে ওই ব্রাউজারে শো করে না। কারণ কি? ধরেন আপনি কোন একটা প্রজেক্ট, কোন একটা ব্রিজের বা কোন একটা রাস্তার কাজ করতেছেন, হ্যাঁ? আর এই সময় আমরা কি দিই? একটা সাইনবোর্ডটা নাই দিই না? রাস্তার কাজ চলিতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, নাকি? জি। জি জি। ধরেন আপনি হচ্ছে সেই রাস্তার প্রজেক্টটা নিচ্ছেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনার টিম নিয়ে আপনি আসছেন রাস্তার কাজ করতে। একদিন কাজ করে গেছেন, সাইনবোর্ডটা নাই দিয়ে গেছেন, পরের দিন কাজ করতে আসছেন, আর আপনার টিম দেখলো যে এখানে লেখা আছে রাস্তার কাজ চলিতেছে, বিকল্প রাস্তা ব্যবহার। বিকল্প রাস্তা ব্যবহার করে তারা যদি বাসায় চলে যায়, তাহলে কি এই রাস্তার কাজ জীবনে শেষ হবে? হ্যাঁ। তাহলে ঝামেলা হয়ে গেল, রাইট? তো ব্যাপারটা এরকমই, আপনি তো কাজ করতেছেন, আপনি এই সাইট অফলাইনটা দিচ্ছেনই যাতে আপনি কাজ কন্টিনিউ করতে পারেন, আপনি যাতে সাইটটা ডিজাইন করতে পারেন আর আদার্স। আপনাকে যদি সাইট অফলাইন দেখায় যায় তাহলে আপনি কাজ করবেন কেমনে, তাই না? এই জন্য অ্যাডমিন লগ ইন অবস্থায় দেখাচ্ছে না, বাট অন্য ব্রাউজারে ঠিকই সাইট অফলাইন দেখছে, মানে বাকি সবাই সাইট অফলাইনই দেখতে পারবে। এখন আমাদেরকে কাজ হচ্ছে এইটা এটা এই সব ডাটা এডিট করা। চলেন আমরা এডিট করি। আচ্ছা, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি সাইটের লোগো, এই যে এই লোগোটা, এটা আমরা লোগো এখানে বসাই। চলেন আপলোড লোগো, একটা লোগো নিয়ে আসি। আমার নামের শর্ট ফর্ম দিয়ে একটা লোগো বানাবো আমি এখন। বানাবো বলতে আমি অনলাইন থেকে নিয়ে নিবো একটা।
ধরেন আমি এটা নিব, আপনাদের স্ক্রিনশট দিয়ে যা সময় বাঁচানোর জন্য স্ক্রিনশট দিয়ে আমি নিয়ে যাচ্ছি। আমাদের কি নিজস্ব ব্র্যান্ডের জন্য কি আমাদের নিজস্ব এগুলো করে নেওয়া দেখাবে, লাগবে? কিন্তু যা যা লাগবে ব্র্যান্ডিং এর ক্লাস যখন শুরু হবে না তখন আপনাদের দেখাবে এগুলা, ঠিক আছে? আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট আপাতত কাজ চালানোর মতো একটা লোগো নিয়ে নিলাম। এখানে আমি টাইটেলটা চেঞ্জ করে দিব, এই যে সাইড অফ লাইন লেখাটা, সেখানে লেখাটা লিখে দেই উই আর কামিং সুন। এখানে টেক্সট কিছুটা চেঞ্জ করে দেই, জাস্ট বোঝার জন্য চেঞ্জ হয়েছে কিনা। এখন রিলোড দেই, এটা চেঞ্জ হয়েছে না, এটা এটাও চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে। গ্রেট। তারপর চলে যায়, আচ্ছা এখানে কাজ শেষ, এসি অপশনে যাই। এসি অপশন হচ্ছে এই যে ব্রাউজারে যেটুকু দেখা যাচ্ছে, যেখানে একটা লোগো দেখা যাচ্ছে, এখানে লেখা দেখা যাচ্ছে, এগুলা সেগুলো যদি আমাদের ওই সাইটটাতে যাই, ওইটা তো আমরা দেখতে পারবো, যে এখানে দেখেন লোগো, ওই যেখানে লেখা, ওগুলা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এখানে লোগোটা চেঞ্জ করে দেই। আপনি চাইলে ওটার জন্য একটা আইকন নিতে পারেন, অথবা যেটা আছে এটাই ব্যবহার করতে পারেন। এখানে আমি নাম দিয়ে দিই, ধরেন এই দুইটাই কাজ, এসইও ডেসক্রিপশন, গুগল অ্যানালিটিক্যাল স্ক্রিপ্ট, এই দুইটার একটাও লাগবে না। সো স্কিপ দ্যাট। এখন আচ্ছা আমরা, ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ একটা মিনিট, একটু একটু পরে কোশ্চেন নিচ্ছি, হ্যাঁ। সো এখানে একটা লোগো আসছে, এই যে লেখাটা আসছে, আসছে না? আমরা আমাদের আমাদের সাইটে চলে যাই, এসইওর কাজ গেল, এখন ডিজাইন কাজে যায়, হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে ফেভিকনের যে ইয়েটা চেঞ্জ করলেন, ফেভিকনের ক্ষেত্রে কি হচ্ছে যে মানে আপনার লোগোটা নিতে হয় না হচ্ছে যে নামটা নিতে হয়, মানে আইকন, আইকন, টেক্সটটা নিতে হয়? ফ্যাব আইকনের ক্ষেত্রে আইকন নিতে হয়, যে ফ্যাব আইকন দেখে গুগল করলে বুঝতে পারবেন। এটা কোন লোগোর ভিতরে যে আইকনের পার্টটা থাকে না, ওই হ্যাঁ পার্টটা হ্যাঁ। নিতে হয়, ঠিক আছে? যেমন আচ্ছা, এটা, বুঝতে যেমন বুঝতে এই যে পারছি এটা, ভাই। এরকম আর কি, ছোট ঠিক আছে। করে একটা অংশ নিতে হয়। So, আমরা আপাতত লোগোই ডিরেক্টলি ইউজ করে দিলাম, যাতে আচ্ছা আচ্ছা। আমাদের কাজ চলে আর কি। আচ্ছা এখানে দুই ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, কালার ব্যাকগ্রাউন্ড, কালার ব্যাকগ্রাউন্ড দিলে যে সলিড কালার আসবে, এখান থেকে আপনি সলিড কালার ব্যবহার করতে পারেন, উইচ ইজ নট রেকমেন্ডেড। কারণ দেখেন সলিড কালার দিলে কেমন দেখা যায়, এই যে চোখে লাগে, রাইট? আচ্ছা, so আমরা কি করব, ইমেজ ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ইমেজ ব্যাকগ্রাউন্ড, এইটা হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড দেওয়ার অপশন। আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন গুগল থেকে। ধরেন আমরা নিলাম হচ্ছে ডার্ক, ডার্ক গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন যেগুলো ডার্ক গ্রেডিয়েন্টে। আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন, তো এখান থেকে একটা নিয়ে নিই আমরা। আপনি আরো খুঁজে বারো নিতে পারেন, কার ইমেজ নিতে পারেন, সুন্দর সুন্দর নেচার নিতে পারেন, আপনার যেটা ভাল লাগে এটাই নিতে হবে, ব্যাপারটা এরকম না। যে যত সুন্দর করে বানাইতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তারপরে যাই আমরা, এখন আমরা কি করবো, এই যেগুলো এইটা এক লাইন নিয়ে আসবো, দুই লাইনে চলে আসছে, সবগুলা একটু এখানে মডিফাই করবো কালার গুলা। আচ্ছা সর্বপ্রথম যেটা করবো, ফন্টের সাইজ কমাই দেবো, হেডিং এর বড় টেক্সটটা যেটা, ছোট করে দিলাম, ধরেন আমি এখানে 52 করে দিই। আচ্ছা তারপর কালার গুলো সেট করবো, হেডলাইনের কালারটা, সরি হেডলাইনের কালারটা আমি দিয়ে দিলাম, লেটস সে ইয়েলো। ডেসক্রিপশনের কালারটা ধরেন আমি ব্লু টাইপের কোন একটা কালার দিলাম। কাউন্ট ডাউনটা পার্পল, আমি ট্রাই করে দেখি কোন কালারটা ফুটে, দেন ওই কালারটা আমি মেজর ক্ষেত্রে ইউজ করব। সবগুলাই ঠিক আছে, রাইট? জাস্ট এই কালারটা ফুটতেছে না তেমন। So আমরা এটা একটু মডিফাই করি, ব্লু কালার যেটা আছে, ব্লু কালারটা কই কই ইউজ হয়েছে, এই ডেসক্রিপশনে, আমার যে অ্যাড্রেস বার আছে সেটাতে। তো এখানে আমি ডিফারেন্ট কালার দিই, এখানে হোয়াইট দিয়ে দিই, চলবে না? আপনারা আরো সুন্দর কালার কম্বিনেশন ট্রাই করবেন।
আচ্ছা, এখানে ফন্ট ফ্যামিলি আছে, এগুলো চেঞ্জ করলে আপনি দেখবেন ফন্টের লেখার স্টাইলটা পরিবর্তন হবে, দেখবেন কোনটা আপনার ডিজাইনের সাথে ভালো যায়। এরকম লোগোটা যদি বেশি বড় মনে হয় এটা ছোট করা যায়, ছোট করাটা একটু ট্রিকি বাট করা যায়। কোথায় যেন লোগো ছিল, ড্যাশবোর্ডে ছিল। আপলোড অপশনে যাবেন, খেয়াল করেন, লোগোটা সিলেক্ট করবেন, এডিট ইমেজে যাবেন। এখানে একটা অপশন আছে স্কেল, স্কেল মানে ছোট বড় করা। স্কেল শুধু প্রথমটাতে আপনি যতটুকু নিতে চান ততটুকু দিবেন, আমি দিলাম 250। এটা যা হয় হোক, শুধু প্রথমটাতে দিবেন স্কেল। ব্যাক, ইম্পোর্ট ইনটু পোস্ট, সেভ সেটিং। এবার দেখেন এই যে ছোট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আর আমাদের কি কাজ বাকি রইলো? আমরা ডিজাইনের কাজ করে ফেলছি, ফন্টও চেঞ্জ করছি। কাউন্টডাউনে যাই, কাউন্টডাউনটা আমি দিতেও চাই নাও দিতে চাই, দুইটাই করতে পারবো। So আমি দিতে চাচ্ছি, দিলাম। ডেট সেট করেন কবে এটা লঞ্চ হবে। Let's say আমি দিয়ে দিলাম নেক্সট মান্থের 31 তারিখে লঞ্চ হবে। রিলোড দেন, এই যে দেখেন, সুন্দর না? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আমার সোশ্যাল ইনফরমেশন গুলো দিব, লিঙ্ক গুলো দিব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম দিয়ে সেভ করব। ঠিক আছে, তাহলে ওগুলা লিঙ্ক হয়ে যাবে এখানে, ওগুলা লিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, কোনোটা যদি বাদ দিতে চাই, লেটস সে যে ইনস্টাগ্রাম আমি বাদ দিলাম, এটা যদি ফিল্ড ফাঁকা করে দেই তাহলে দেখবো ওই আইকনটা আর নাই। ওই দেখেন ইনস্টাগ্রাম চলে গেছে। আর আনতে চাইলে হ্যাশট্যাগ বা লিঙ্কটা যদি ধরাই দিই, সেটা আপনাদের লিঙ্ক গুলো এখানে বসাই দিবেন। এন্ড লাস্টলি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিবেন, আপনাদের গুলা দিয়ে দিয়েন এখানে, যেগুলো আপনি রাখতে চান এখানে। ঠিক আছে, সেভ করে দিলে এখানে চলে আসবে। কাজটা বুঝছি, খুব কঠিন কিছু না। ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, প্লাগইনে গিয়ে সাইট অফলাইন প্লাগইন ইনস্টল করব। ইনস্টল করে এই সবগুলা জিনিস আমার মতো সুন্দর করে মডিফাই করব। ডিজাইনে এসে একটা বিউটি পার্লারে গিয়ে একটা কনেকে যেভাবে সাজায় ওরকম করে সুন্দর করে সাজাবেন, যাতে দেখতে সুন্দর লাগে। ক্লিয়ার? জি। ওকে। আর জমা দিতে হবে কোনটা? এই যে ইউআরএল এ গেলে সাইট অফলাইন দেখা যায় সেটা। সো আপনাদের জন্য রেকমেন্ডেড হচ্ছে মেইন ডোমেনে সাইটটা করে এটা আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। আপনাদেরকে বাকি সব ডিটেলস যা কিছু লাগে সবকিছু আমরা দিয়ে দিব। আর যারা ডোমেন হোস্টিং নিতে চান জোর আইটি থেকে, কোডনারি প্রতিষ্ঠান থেকে, তারা নিতে পারেন। যারা অন্য জায়গা থেকে নিতে চান অন্য জায়গা থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি এখান থেকে নিতে চান মাস্ট গো ফর দি স্টুডেন্ট ডিসকাউন্ট প্যাক, যদি আপনার এফোর্ড করতে পারেন এখন, কারণ এটা অফার শেষ হয়ে গেলে তখন আর এটা হয়তো বাই নিতে পারবেন না। আচ্ছা, আর এটা প্রকাশ করার জন্য যেটা বললাম বাই নাও, এই লিঙ্কটা আপনাদের দেখেও বুঝতে পারতেছেন, আপনাদের ক্লাসরুমেও দেওয়া থাকবে। কোনো সাপোর্ট দরকার হইলে এখান থেকে জাস্ট আমাদের ফেসবুক পেজ, যে এটা একই কথা, ফেসবুক পেজে ডিরেক্টলি ইনবক্স করবেন। ক্লিয়ার? জি ভাইয়া, আর আমার নাম একটা নিয়ে বিষয় যদি কোনো জানার ছিল। প্রবলেম হয়, নাম নিয়ে কোনো প্রবলেম হলে আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্সে যাবেন, ওখানে গিয়ে ক্লিয়ারলি বলবেন আপনি কি চাচ্ছেন, তাহলে তারা আপনার নাম সিলেক্ট করতে হেল্প করবে। বাট বেস্ট হয় না আপনার নামটা আপনি সময় নিয়ে নিজে থেকে সিলেক্ট করেন। কোনো প্রবলেম হলে, কোনো কিছু না বুঝলে অবশ্যই স্টুডেন্ট অ্যাফেয়ার্সে গিয়ে হেল্প নেবেন। হুম, ভাইয়া, আমার আমার একটা বিষয় জানার ছিল, তা হচ্ছে এখানে কি HTML CSS সাইট আপলোড করা যাবে? যাবে। বাট আমরা হাইলি রেকমেন্ড করি ওয়ার্ডপ্রেসের সাইটগুলো রান করে, তো এইচটিএমএল সিএসএস প্রবলেম নেই। বাট স্ক্রিপ্ট রিলেটেড সাইটগুলো আমরা হচ্ছে অ্যালাউ করি না। স্ক্রিপ্ট রিলেটেড অনেক হয়, বেটিং সাইট বা এই ধরনের সাইট অনেকে আপলোড করে, এই রিলেটেড জিনিসগুলো আমরা আসলে ইদানিং অ্যালাউ করা অফ করে দিছি। আচ্ছা ভাইয়া, একটু এগুলো সব সাবডোমেইনে, রান করতে পারেন সুন্দর মতন। হ্যাঁ, আচ্ছা একটু সাবডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করবো এটা একটু দেখাবেন? এটা আমি আজকের ক্লাসের তো টপিক না, আজকে দেখাইলে এটা কঠিন হয়ে যাবে বাকিদের জন্য। আপনাদেরকে ক্লাস ভিডিওর একটা ফুল প্লেলিস্ট দিয়ে দিব। সিপ্যানেল সম্পর্কে যারা আগ্রহী, সিপ্যানেলের যত যাবতীয় যা আছে টু জেড সবকিছু থাকবে ওই প্লেলিস্টে, ওটা দেখে নিতে পারবেন। ঠিক আছে? আর নেক্সট ক্লাসগুলোতে তো ওগুলো তো আমি দেখাবোই অবশ্যই, যখন একটা সাবডোমেন ইনস্টল করবো আপনাদের সামনে ইনস্টল করবো। আচ্ছা, সি এখানে প্যানেলটা ডোমেইন কি হোস্টিং। ওই ইউটিউবে আছে ভাইয়া? সিপ্যানেলটা সি প্যানেলের প্লেলিস্টটা কি ইউটিউবে আছে? আমি দিয়ে দিব, আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। ওকে, ওকে। প্লেলিস্টে ইউটিউবেও আছে বাট হয়তো খুঁজে পাবেন না, আমি ক্লাসরুমে দিয়ে দিব আপনাদের সহজ করার জন্য। আমাদের তো ডোমেইন হোস্টিং কেনা নাই, আমরা কিভাবে হোমওয়ার্ক করতে পারবো? হোমওয়ার্কটা হচ্ছে হাইলি রেকমেন্ডেড তো পারচেস করে ফেলাই, কারণ এটাই সবচেয়ে বেশি দরকার। বাকি তারপরে যদি এখন সমস্যা হয়, আশা করি বেশিরভাগ মানুষের সমস্যা নাই, তো সমস্যা না হলে দেরি না করাই ভালো। আর যাদের সমস্যা তারা ফ্রি কোন একটা সার্ভার একটু খুঁজেন, অনেক ধরনের সাইট আছে, প্যানাথন বা এই টাইপের অনেক সাইট আছে। আমি রিসেন্টলি ইউজ করি না, অনেক স্টুডেন্টের কাছ থেকে শুনি তারা ইউজ করে। Patreon.io হচ্ছে যে হয়তো ওয়ার্ডপ্রেসের হচ্ছে আপনি ওটা লিঙ্ক হয়তো কোথায় বা পাইলেন? ইনিশিয়াল কিছু কাজ ওটাতে চলে যাবে, বাট
পেইড থিম প্লাগইনের সাইট গুলো ওটাতে রান হবে না স্মুথলি, ওগুলা থেকে গিয়ে ঝামেলায় পড়ে যাবো। সো যারা ইফোর্ট করতে পারেন মাস্ট গো ফর পেইড ডোমেইন হোস্টিং। আচ্ছা, ওকে, কালকে নেব। ঠিক আছে। ভাইয়া, বলেন। ব্র্যান্ড নেমের ক্ষেত্রে আরেকটা নাম চিন্তা করতেছি, আরিফ রহমান খান আর কি, আরিফ আর খান ডট কম, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। অথবা আরিফুর আরিফুর ড্যাশ রহমান ডট কম, কোনটা ভালো হবে দুটো থেকে? তো আগে নামটা সিলেক্ট করেন, দেন ডোমেনটা আপনি ড্যাশ দিয়েও নিতে পারেন, ড্যাশ ছাড়াও নিতে পারেন। ড্যাশ ছাড়া হলে তো ড্যাশ ছাড়াই নিবেন। ভাইয়া, হ্যালো কাফি কেমন হয় ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, হ্যালো কাফি। নিতে পারেন, অনেকেই নেয় এভাবে। ঠিক আছে, অনেকেই নেয় এভাবে, নিতে পারেন। বাকি আরো ট্রাই করেন, শর্ট লিস্ট করেন, করে যেগুলো একবারে ভালো লাগতেছে বেশি টপে রাখেন, যেগুলো মনে হচ্ছে না এগুলো চলবে না বাদ দিয়ে দেন, তারপর আবার ওগুলা থেকে শর্ট লিস্ট করেন, করে ফাইনাল একটা ডিসিশন নেন। এই 1 ঘন্টা নিজে নিজে বসে চিন্তা করলেই বের হয়ে যাবে অনেক নাম। ঠিক আছে, এই আর কি। আর এখন আমার নামে নামের সাথে কোনো নাম আমার অ্যাড করলে আবার আকিকা করা লাগবে না, টেনশন করার কিছু নেই। আমার নর্মালি নাম যেটা আছে সেটাই, মানে হ্যাঁ, সেটা যদি হয়, সেটা নর্মালি যদি ওটা type আছে, করার মতো মানে হয়। খালি আছে, ডোমেনের জন্য খালি আছে, আবার সাথে হলো গুগলও আমার মানে লিঙ্কডইন আইডি হুম। ওইটাও শো করতেছে প্রথমে। গ্রেট, গ্রেট, তাহলে ওইভাবেই নিয়ে নেন। ওকে, শেষ করতে হচ্ছে আজকে। তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।